লাইটটা অন করো। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই ক্লাসটা স্পেসিফিক্যালি এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের প্রি মেডিকেল দুরন্ত প্রেয়ার 6.0 এর একটা ক্লাস সবার জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে, যেহেতু তোমরা রিকোয়েস্ট করছিলা। সো দুরন্ত প্রেয়ার 6.0 আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য প্রি মেডিকেল ব্যাচ। তোমরা যদি এই ব্যাচটায় একবার তোমরা জয়েন করে ফেলো, তাহলে কিন্তু একদম তোমাদের ডেন্টাল এডমিশন টেস্ট পর্যন্ত তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। তো যাই হোক, যারা যারা জয়েন করে ফেলছো সবাই কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এবং আজকে কিন্তু আমরা আলোচনা করব মানবদেহের প্রতিরক্ষা নিয়ে, এবং এই চ্যাপ্টারটা দারুণ একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার আসলে। কারণ কি? কারণ এই চ্যাপ্টারটা অনেকটা অঙ্কের মতো। যেহেতু আমরা অনেকখানি মানে না বুঝে পড়ার ট্রাই করি, কিংবা হুট করে বেশি মুখস্থ করার ট্রাই করি, তার জন্য এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন বলে মনে হয়। কিন্তু আসলে এই চ্যাপ্টারটা যদি আমরা একটু বুঝে একটু ফ্লো চার্টের আকারে পড়তে পারি, তাহলে জিনিসটা কিন্তু খুবই সহজ। সো ইনশাআল্লাহ আজকের ক্লাস তোমাদের অনেক ভালো লাগবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। এবং আমি আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার চাই, বুঝতে পারছো? সবাই কাইন্ডলি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানিয়ে দাও যে আমাদের প্রতিরক্ষা ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকে আমাদের প্রতিরক্ষা চ্যাপ্টারের প্রথম অংশের ক্লাস হবে। ওকে, তাহলে সবাই কাইন্ডলি দ্রুত জয়েন করে ফেলো, সবাই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানিয়ে দাও, এবং সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন ফার্স্টেই কিছু কথাবার্তা বলি এইচএসসি 26 ব্যাচের জন্য। তোমাদের মানে মাঝে মধ্যে তোমরা বেশ কিছু ব্যাপারে তোমাদের গাইডলাইন তোমরা চাও। যেমন তোমাদের প্রথম প্রশ্ন, ভাইয়া আসলে প্রি মেডিকেল আসলে জিনিসটা কি? প্রি মেডিকেল জিনিসটা কিছুই না। প্রি মেডিকেল হচ্ছে একদম নরমাল একটা জিনিস, যেটা একই সাথে তোমার একাডেমিকের সঙ্গে এডমিশনের প্রস্তুতিটাকে হচ্ছে শানিত করবে। ওকে, বুঝতে পারছো? তার মানে আমরা যে প্রি মেডিকেল ব্যাচটা আছে, সেই প্রি মেডিকেল ব্যাচে আমরা কিন্তু মেইন বই ধরে ধরে পড়াই। যেমন তোমরা দেখতেছো যে মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটার মেইন বই কিন্তু ভাইয়া ওপেন করে বসে আছে, কারণ আমি মেইন বই ধরে ধরে পড়াবো। সো তুমি চিন্তা করো, তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো যদি তুমি মেইন বই ধরে ধরে পড়ো, তাহলে তোমার প্রস্তুতিটা কত ভালো হবে। তোমার একাডেমিকের জন্য এটা হেল্পফুল হবে, তোমার এডমিশনের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে এটা, রাইট? তাই না? এটা তো একদম স্বাভাবিক। তুমি একটু চিন্তা করলেই জিনিসটা তোমার কাছে খুবই সুন্দরভাবে মানে ক্লিয়ার হয়ে যাবে। এখন সেকেন্ড প্রশ্ন, যে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু সিলেবাস শেষ হয় নাই। সো ভাইয়া আমি কি প্রি মেডিকেলে কি জয়েন করব কিনা? যেহেতু এখানে মেডিকেল ওয়ার্ডটা আছে, এজন্য তোমরা আসলে এখানে জয়েন করতে একটু অনেকে হেসিটেট ফিল করো। সো আমি বলবো, যেহেতু এই ব্যাচটা মেইন বই ধরে ধরে আমরা তোমাদের পড়াচ্ছি, একাডেমিকে তোমার হেল্প তো হবেই। আমাদের সঙ্গে সঙ্গে তুমি তোমার সিলেবাসটা শেষ করো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি তোমার মেইন বইটা পড়ে ফেলো, তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। একাডেমিকে হেল্পফুল হবে, এডমিশনে হেল্পফুল হবে। একাডেমিকের রেজাল্টও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে এ প্লাস অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে, রাইট? বুঝতে পারছো? এজন্য একাডেমিকটা আমাদের ফোকাসে রাখতে হবে। এবং আমরা যখন আমাদের প্রি মেডিকেল ব্যাচগুলোতে ক্লাস নেই, আমরা কিন্তু পুরো মেইন বই ধরে ধরে পড়ানোর পাশাপাশি বিভিন্ন সিকিউ টপিকগুলো বলে দিই, যে এই টপিকগুলো তোমার সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসেও কিন্তু আমি সিকিউ টপিকগুলো বলে দিব, খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো মার্ক করে রাখবা, খাতায় টুকে রাখবা, ঠিক আছে? তাহলে চলো আমরা বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করি। কারা কারা শেয়ার করছো একটু কমেন্টে জানাও, কারা কারা কোত্থেকে ক্লাস দেখতেছো এটাও একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। আমি ঢাকা থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা কে কোথায় থেকে ক্লাস দেখতেছো এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো, সব ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখো, মানবদেহের প্রতিরক্ষা। এই মানবদেহের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথমেই আমাদের কোন জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে আমি তোমাদের বলি। এখানে কিছু প্রধান শব্দাবলী দেয়া আছে। সো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু কিছু কিওয়ার্ড থাকে, যেই কিওয়ার্ডগুলো দেখলে আমাদের আসলে ধারণা হয় এই চ্যাপ্টারটা কি ব্যাপারে আমাদের আলোচনা হবে। যেমন ফ্যাগোসাইট, টি লিম্ফোসাইট, বি কোষ, ভ্যাকসিন, স্মৃতিকোষ, অর্জিত প্রতিরক্ষা। আমাদের বডি কোনো একটা জীবাণুর এগেইনস্টে কিভাবে কাজ করে, কিভাবে সেই জীবাণুটাকে প্রিভেন্ট করে অথবা জীবাণুটাকে থেকে আমাদের বডিটাকে প্রোটেক্ট করে, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আমাদের এই আলোচনা। এবং বিশাল কর্মযজ্ঞ যে আমাদের বডির মধ্যে চলছে, তার একটা অংশ তোমরা আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পারবা। এবং ভাইয়ার ক্লাসের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যে ভাইয়া অনেক বেশি মাথায় বাড়ি মারে। মাথায় বাড়ি মারা কি?
যারা আগে আমার ক্লাস করছে তারা কমেন্ট সেকশনে জানাইতে পারো যে মাথায় বাড়ি মারা শব্দটার অর্থ কি আসলে। প্রচুর প্রশ্ন করব আমি, তোমরা কাইন্ডলি কমেন্টে সবাই বেশি অ্যাক্টিভ থাকো, আমরা ক্লাসের পড়াটা ক্লাসে শিখে তারপর ইনশাআল্লাহ যাব। ওকে, শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তাহলে দেখো প্রথমে দেয়া আছে যে ইমিউনিটি এবং হচ্ছে ইমিউনোলজি। সো ইমিউনিটি ব্যাপারটা কি? ইমিউনিটি হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এই ইমিউনিটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য যেই জীবাণুগুলো আছে তারা আমাদের বডিটাকে কাবু করতে পারে না। এটা হচ্ছে আমাদের ইমিউনিটি। আর ইমিউনোলজি এটা হচ্ছে একটা সাবজেক্ট বলতে পারি, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আমাদের জীববিজ্ঞানের যেই শাখায় আমরা মূলত দেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করে থাকি সেটাকে আমরা বলে থাকি ইমিউনোলজি। ঠিক আছে? সো তোমরা যখন আমাদের তোমরা যখন হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা, যখন তোমরা বিভিন্ন সরকারি মেডিকেল গুলাতে চান্স পাবা, তখন তোমরা দেখবা যে থার্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে হচ্ছে মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজির মধ্যে একটা সাব টপিক থাকে হচ্ছে ইমিউনোলজি। সেই ইমিউনোলজি সাব টপিকের মধ্যে তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে আরো বিস্তারিত পড়বা। বুঝতে পারছো? এখন জাস্ট হচ্ছে গ্লিমস, একটু তোমাদের হাইলাইটস দেখানো হচ্ছে, তোমরা পরবর্তীতে বিগ ম্যাচ খেলার সুযোগ পাবা একদম মেডিকেলে চান্স পাওয়ার পরে। সো ইমিউনোলজি হচ্ছে সাবজেক্ট আর ইমিউনিটি হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে প্রথমেই দেখো এই যে ইমিউন তন্ত্র বা অনাক্রম্য তন্ত্র, তাহলে যাহাই ইমিউন তন্ত্র তাহাই কিন্তু অনাক্রম্য তন্ত্র, একই কথা। এটার অন্তর্গত কি কি অঙ্গ আছে? সো অঙ্গের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলা হয়েছে লিম্ফয়েড অঙ্গের কথা। কোন অঙ্গের কথা বলা হয়েছে? লিম্ফয়েড অঙ্গের কথা। এখন ভাইয়া আসি যে লিম্ফয়েড অঙ্গ মানে কি। মনে রাখতে হবে যে লিম্ফয়েড অঙ্গ কিন্তু দুই ধরনের হয়। একটাকে আমরা বলে থাকি প্রাইমারি লিম্ফয়েড অর্গান অথবা প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ। অর্থাৎ এই অঙ্গগুলা কি করতে পারে? লিম্ফোসাইট লিম্ফোসাইট তৈরি করতে পারে, তৈরি করে ও পরিণত করে, তৈরি করে ও পরিণত করে। তাহলে তোমার কথা চিন্তা করো, তোমার কথা চিন্তা করো, তোমার বাবা মার জন্য তুমি এই পৃথিবীতে আসছো এবং তোমাকে পরিণত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমার সমাজ, তোমার বিদ্যালয়, তোমার পরিবার সবাই একসাথে কাজ করতেছে। সো যেই অঙ্গগুলা লিম্ফোসাইট গুলাকে তৈরি করে এবং সেগুলাকে ম্যাচিউর করে অথবা সেগুলাকে পরিণত করে, সেগুলাকে আমরা বলে থাকি আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। বুঝতে পারছো? সো প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে আমাদের বোন ম্যারো। এই বোন ম্যারো তার মানে হচ্ছে অস্থিমজ্জা, এবং আরেকটা আছে হচ্ছে আমাদের থাইমাস। এই দুইটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। বুঝতে পারছো? তাহলে বোন ম্যারো, অস্থিমজ্জা এবং থাইমাস, এই দুইটাকে আমরা বলে থাকি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এবং আরেকটা লিম্ফয়েড অর্গান আছে যেগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সেটা আবার কি ভাইয়া? খেয়াল করো, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ কি? মনে রাখতে হবে যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো শুধুমাত্র লিম্ফোসাইট গুলাকে সঞ্চয় করে। ঠিক আছে? শুধুমাত্র কি করে? শুধুমাত্র লিম্ফোসাইট গুলাকে তারা সঞ্চয় করে। আমার অলরেডি প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলা লিম্ফোসাইট প্রডিউস করে ফেলছে, সেটাকে পরিণত করে ফেলছে। আর সেকেন্ডারি গুলা জাস্ট এগুলোকে সঞ্চয় করে রাখবে। যখন আমার দরকার হবে তখনই এই লিম্ফোসাইট গুলা এখান থেকে বের হয়ে কাজ করা শুরু করবে। ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনটা কোনটা। আমরা এখন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোর নাম দেখব। ওকে? দ্রুত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো কোনটা কোনটা কমেন্ট সেকশনে জানাও। এবং কমেন্ট করবা কিভাবে? যদি ধরো কমেন্ট করো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনটা স্প্লিন, তাহলে কমেন্ট করবা খালি এস। পুরোটা স্প্লিন লেখার কোনো দরকার নাই। এটা হচ্ছে মাথায় বাড়ি মারবো আর তোমরা সহজভাবে অ্যানসার দিবা, তাহলে দেখবা প্রচুর প্রচুর প্রশ্ন করতে পারতেছি আমি। যত বেশি প্রশ্ন করব তত বেশি তোমাদের ক্লাসের পড়া ক্লাসে শেখা হয়ে যাবে। ক্লিয়ার? সো সবাই কাইন্ডলি কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও দ্রুত এবং কমেন্ট করা শুরু করো যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনটা কোনটা আমাদের। ওকে? দ্রুত সবাই চলে আসো। দেখি আমি কিন্তু আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আমি দেখতেছি। ভেরি গুড। এই প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনটা কোনটা সবাই কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, বোন ম্যারো এবং হচ্ছে থাইমাস। যেসব পাবলিক হচ্ছে একটু পরে আসছো তারা আমার এই এস দেখে স্প্লিন দেখে কমেন্ট করা শুরু করছে প্রাইমারি লিম্ফয়েড হচ্ছে স্প্লিন। তোমরা ধোকা খাইছো। ঠিক আছে? ধোকা খাওয়া যাবে না। বোন ম্যারো এবং থাইমাস এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের প্রি মেডিকেলের দুরন্ত প্রয়াস 6.0 এর একটা প্রিমিয়াম ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঠিক আছে? এটা দুরন্ত প্রয়াস 6.0 প্রি মেডিকেলের একটা ক্লাস। ওকে, ফাইন। সবার কমেন্টটা অলরেডি চলে আসছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে চলো এখন দেখো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো কি কি আছে। প্রথমে মনে রাখতে হবে আমাদের একটা নেমোনি, সেটা হচ্ছে এটিপি।
এটিপি দিয়ে কি মনে রাখলাম ভাইয়া? দেখো, এতে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, আরেকটা এতে হচ্ছে অ্যাডেনয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স অ্যাডেনয়েড গ্ল্যান্ড গেল, অ্যাপেন্ডিক্স অ্যাডেনয়েড গ্ল্যান্ড। টিতে হচ্ছে আমাদের টনসিল আর, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স অ্যাডেনয়েড গ্ল্যান্ড। তারপর হচ্ছে টিতে কোনটা? টিতে হচ্ছে আমাদের টনসিল। ঠিক আছে, তারপরে বাকিগুলো কোনটা কোনটা আছে? প্লিহা আছে, প্লিহা। তাহলে এই কয়েকটা আমাদের, এটা আসলে এটিপি হয় না, এটিএস হবে, এটিএস। ঠিক আছে, এটিএস, অ্যাডেনয়েড, অ্যাডেনয়েড আমাদের আছে অ্যাডেনয়েড, তারপরে থাকবে হচ্ছে অ্যাপেন্ডিক্স, টিতে হচ্ছে আমাদের কোনটা থাকবে? টিতে থাকবে টনসিল, এসে হচ্ছে স্প্লিন। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সবাই সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো, তাহলে পড়া শেষ হয়ে যাবে ক্লাসের মধ্যেই। অ্যাডেনয়েড, অ্যাপেন্ডিক্স, টনসিল, স্প্লিন, এই পর্যন্ত আমাদের শেষ হলো কিনা বলো? এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। আমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে একদম এক্স্যাক্টলি এভাবে আলাদা করে দেয়া নাই, কিন্তু অন্যান্য বইয়ে আছে। আমরা চেষ্টা করি যে এক্সট্রা ইনফোগুলা যতখানি সম্ভব ক্লাসের মধ্যে পড়ায় দেওয়ার জন্য, তাই তোমাদের হেল্প হবে আর কি পরবর্তীতে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো বাকিগুলা কি আছে। বাকিগুলো খুব সহজ, বাকিগুলো হচ্ছে সব লসিকা। যেমন কি প্রথমে দেয়া আছে লসিকা গ্রন্থি একটা আছে, লসিকা নালী একটা আছে। লসিকা গ্রন্থি, লসিকা নালী। যেহেতু লসিকা নালী আছে তাহলে অবশ্যই রক্ত নালীও থাকবে। ঠিক আছে, যেহেতু লসিকা নালী আছে রক্ত নালীও থাকবে। নালীতে নালীতে তুমি একটা প্যাচ লাগাই দাও, পাইলাম হচ্ছে পেয়ার্স প্যাচ। ঠিক আছে, এই পেয়ার্স প্যাচটা মনে রাখতে হবে কি? পেয়ার্স প্যাচটা আমরা পাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের ইলিয়ামের মধ্যে। তোমরা জানো যে ক্ষুদ্রান্তের পার্ট কিন্তু তিনটা, ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এদের মধ্যে ইলিয়ামের মধ্যে আমরা পাই হচ্ছে পেয়ার্স প্যাচ। এই পেয়ার্স প্যাচটা লিম্ফয়েড অর্গান হিসেবে মূলত কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি করে? আমাদের লিম্ফোসাইট গুলাকে জাস্ট সে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, এখন তুমি একটু দেখো এই স্লাইডটা, আশা করি সবাই দেখতে পারতেছো। এখানে দেখো এক পাশে প্রাইমারি লিম্ফয়েড অর্গান দেখানো হয়েছে, বোন ম্যারো এবং থাইমাস। তার মানে এখান থেকে কি হয়? আমাদের লিম্ফোসাইট গুলো তৈরি হবে এবং ম্যাচিউর হবে। ওকে, মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে হচ্ছে আমাদের এই যে বোন ম্যারো আছে, এই বোন ম্যারোতে বি লিম্ফোসাইটটা তৈরি হয়। বি লিম্ফোসাইটটা তৈরি হবে, ম্যাচিউর হবে। বি লিম্ফোসাইট ম্যাচিউর হয় কোথায়? বোন ম্যারোতে। ওকে, আর এই থাইমাসের মধ্যে টি লিম্ফোসাইটটা ম্যাচিউর হয় বা পরিণত হয়। ক্লিয়ার হলো কিনা যেন বলো? ঠিক আছে, ক্লিয়ার হলো কিনা বলো? ঝকঝকা তকতকা হতে হবে, তাইলে জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুব ইজি লাগবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো বোন ম্যারোর মধ্যে বি লিম্ফোসাইটটা ম্যাচিউর হবে আর থাইমাসের মধ্যে টি লিম্ফোসাইটটা হচ্ছে ম্যাচিউর হবে। তাহলে সবাই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, একটা করে অর্গানের নাম সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই একটা করে কমেন্ট সেকশনে জানাও, তাহলে দেখবা সবগুলো অর্গান আমাদের কভার হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা দ্রুত বলো, সবাই একটা করে কমেন্ট সেকশনে জানাও আমাকে। ভাইয়া এটা কি একাডেমিক ক্লাস? না, আসলে আমরা আমাদের এটা হচ্ছে কি দুরন্ত প্রয়াসের কি ক্লাস? দুরন্ত প্রয়াসের হচ্ছে আমাদের প্রি মেডিকেল ব্যাচের ক্লাস, এইচএসসি 26 ব্যাচের দুরন্ত প্রয়াস 6.0। সেখানে আমরা বই ধরে ধরেই পড়াই। এই প্রি মেডিকেল ব্যাচে আমরা বই ধরে ধরেই পড়াই, বুঝতে পারছো? সবাই একটা করে নাম কমেন্ট করো। তাহলে প্রথমে পড়ছি কোনটা? এটিএস, অ্যাডেনয়েড, তারপরে অ্যাপেন্ডিক্স, তারপরে কোনটা আছে? টিতে হচ্ছে টনসিল, এসে হচ্ছে স্প্লিন, তারপর লসিকায় আসো। লসিকা গ্রন্থি, লসিকা নালী। লসিকা নালী যেহেতু আছে, রক্ত নালীও আছে, নালীতে নালীতে প্যাচ লাগাই দিলা, পেয়ার্স প্যাচ। ঠিক আছে, মুখস্থ হলো জিনিসটা? ওকে, এখন তুমি বলো এই যে পেয়ার্স প্যাচ, এই পেয়ার্স প্যাচটা আমরা ক্ষুদ্রান্তের কোন অংশে পাবো? ডিওডেনাম, জেজুনাম নাকি ইলিয়াম? কোনটার মধ্যে আমরা এটাকে পাবো? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। তাহলে দেখো এই পাশে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো দেখানো হয়েছে। যেমন ধরো এখানে অ্যাডেনয়েড, অ্যাডেনয়েডটা মূলত আমাদের মুখের ভিতরে নাকের একটু পিছনের দিকে অবস্থিত, নাসা গলবিলের দিকে আমরা এখানে বলতে পারি। তারপর টনসিল, হা করলে তখন দেখতে পারবা যখন টনসিলাইটিস হয়, টস করে এই জিনিসগুলো সাদা সাদা দেখা যায়, টস করে। ঠিক আছে, গলায় ব্যথা ট্যাথা হয় আর কি। তারপর এখানে লিম্ফ নোড দেখানো হয়েছে, পেয়ার্স প্যাচ বলা হয়েছে, স্প্লিন দেখানো হয়েছে, অ্যাপেন্ডিক্স এবং লিম্ফ নোড। ক্লিয়ার জিনিসটা? ওকে, ভেরি গুড। ইলিয়ামের মধ্যে এই জিনিসটা থাকে, অস্থির। তাহলে সহজ না জিনিসটা? ওকে, এখন আমি তোমাদের জিজ্ঞাসা করব যে কোন লিম্ফয়েড অর্গান আমাদের লিম্ফোসাইটটাকে পরিণত করে? এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এখন কোন লিম্ফয়েড অর্গান লিম্ফোসাইটটাকে কি করে? লিম্ফোসাইটটাকে আমাদের পরিণত করবে, এটা আমাকে এখন কমেন্ট সেকশনে জানাও। ওকে, কোন লিম্ফয়েড অর্গানটা লিম্ফোসাইট গুলাকে পরিণত করবে? ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে দেখো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের বইয়ের মধ্যে নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হচ্ছে অনাক্রম্যতন্ত্রের কোষসমূহ এবং এদের উৎপাদ।
মানে কি কি কোষ আমাদের আছে অনাক্রম্যতন্ত্রের মধ্যে, আমরা এখন এই জিনিসগুলো দেখবো। সো প্রথমেই বলা হয়েছে লিম্ফোসাইটের মধ্যে। সো যারা যারা বিজ্ঞজন আছো তারা একটু কমেন্ট সেকশনে জানাও, এই যে লিম্ফোসাইট আছে, ভেরি গুড, প্রাইমারি লিম্ফোসাইট বা বোন ম্যারো এবং থাইমাস কি করে, লিম্ফোসাইট গুলো তৈরিও করবে, এগুলোকে ম্যাচিউরও করবে, রাইট? আচ্ছা, আর শুধুমাত্র সঞ্চয়ের কাজটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যখনই দরকার হবে তখন সে হচ্ছে এখান থেকে বের হয়ে কাজ করা শুরু করবে। এখন তোমরা আমাকে বলো, লিম্ফোসাইট এটা কি গ্র্যানিউল আছে, এটার সাইটোপ্লাজমে কি গ্র্যানিউল আছে নাকি নাই, এটা আমাকে জানাও। যে লিম্ফোসাইটের মধ্যে গ্র্যানিউল আছে নাকি নাই, এটা আমাকে জানাও। তাহলে দেখো, এই যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইটটা হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা। প্রথম কথা, অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ হচ্ছে এই লিম্ফোসাইট। তাহলে পরীক্ষায় আসবে অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ কোনটা, অ্যান্সার হবে লিম্ফোসাইট। তার মধ্যে মনে রাখতে হবে টি লিম্ফোসাইটকে আমরা বলে থাকি অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ, এবং স্পেসিফিক্যালি যদি বলি হেল্পার টি লিম্ফোসাইটকে আমরা বলে থাকি অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ। জাস্ট এই তিনটা ওয়ার্ড ফার্স্টে মাথায় রাখো, এটা কোনটা কি কাজ করে সেটা আমরা পরে দেখব। হেল্পার টি লিম্ফোসাইট, এটাকে আমরা অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ হিসেবে আলোচনা করতে পারি। আচ্ছা, তাহলে এরা কিন্তু আমাদের অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উদ্ভূত হয় এবং থাইমাস এবং অস্থিমজ্জায় বর্ধিত হয়। আচ্ছা, থাইমাসের মধ্যে কোনটা, যদি আমি জিজ্ঞাসা করি যে থাইমাসের মধ্যে কোন লিম্ফোসাইটটা পরিণত হয়, কমেন্ট সেকশনে জানাও। ভেরি গুড। তাহলে দেখো, আমাদের যে ডাব্লিউবিসি আছে, এই ডাব্লিউবিসির মধ্যে দুই টাইপের আছে। একটার সাইটোপ্লাজমের মধ্যে অনেক এরকম গ্র্যানিউল দেখা যায়, ঠিক আছে, এগুলাকে আমরা বলে থাকি কি গ্র্যানুলোসাইট, যেগুলোর নামের শেষে ফিল থাকে, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো গ্র্যানুলোসাইট। আর কিছু আছে ডাব্লিউবিসি, এগুলোতে কোনো গ্র্যানিউল থাকে না, এগুলো হচ্ছে এক গ্র্যানুলোসাইট, যেমন আমাদের লিম্ফোসাইট এবং মোনোসাইট। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট। তাহলে লিম্ফোসাইট আর মোনোসাইট কি এক গ্র্যানুলোসাইট, তাদের কোনো গ্র্যানিউল নাই, দেখতেই পারতেছো। আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে এখন একটু কমেন্ট সেকশনে জানাও কোনটা, দেখি কমেন্টটা দেখো। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেরি গুড। টি লিম্ফোসাইটে আমাদের থাইমাসের মধ্যে কি হয়, থাইমাসের মধ্যে হচ্ছে পরিণত হয়। আচ্ছা, এবার আসো, এবার দেখো এই টি লিম্ফোসাইট নিয়ে কয়েকটা জিনিস আমরা শিখবো এখন, একটু খেয়াল করো। আমি বোর্ডের মধ্যে এখন যাব, বোর্ডের মধ্যে কি আমরা এখন শিখবো, খেয়াল করো। প্রথম কথা, যদি আমরা দেখি টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইট থেকে আমরা কয়েকটা জিনিস পাইতে পারি। নাম্বার 1 হতে পারে হেল্পার টি লিম্ফোসাইট, হেল্পার টি লিম্ফোসাইট। আরেকটা আছে সাইটোটক্সিক, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। আবার আরেকটা আছে কি, আরেকটা লিম্ফোসাইটকে আমরা বলতে পারি ন্যাচারাল কিলার সেল, বাট আমরা ওইখানে যাব না। হেল্পার টি লিম্ফোসাইটটা খেয়াল করো। এই হেল্পার টি লিম্ফোসাইটের আবার দুইটা ধরন আছে, একটাকে আমরা বলে থাকি টি হেল্পার 1, আরেকটা হচ্ছে টি হেল্পার 2। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। টি লিম্ফোসাইট কয় ধরনের, হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, আপাতত এগুলাই। আরেকটা আছে সাপ্রেসর টি লিম্ফোসাইট আছে, ওইটা আমাদের আপাতত দরকার নাই, আমরা আপাতত এই দুইটা শিখি, হেল্পার আর হচ্ছে সাইটোটক্সিক। ক্লিয়ার? এখন দেখো, এই যে টি হেল্পার 1 আছে, মনে রাখতে হবে এরা কাজ করে কাদের সাথে, এরা কাজ করে ফ্যাগোসাইটের সাথে। সবাই একটু মনে মনে বলো তো, টি হেল্পার 1 কাদের সাথে কাজ করে, ফ্যাগোসাইটের সাথে কাজ করে, তার মানে মোনোসাইট এবং নিউট্রোফিল, এদের সাথে সে মূলত কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আর টি হেল্পার 2 যেটা আছে, এই 2 কাজ করবে কার সাথে, প্লাজমা বি লিম্ফোসাইটের সাথে, প্লাজমা বি লিম্ফোসাইটের সাথে। যারা আগে অলরেডি পড়ছো তারা জানো যে প্লাজমা বি লিম্ফোসাইট থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তাহলে ক্লিয়ার হলো জিনিসটা আপাতত। হেল্পার টি 1 এরা কাজ করবে ফ্যাগোসাইটের সঙ্গে, আর হেল্পার টি 2 এরা প্লাজমা বি লিম্ফোসাইটের সাথে কাজ করে, এবং তারা অ্যান্টিবডি তৈরি হয় কোত্থেকে, এই প্লাজমা বি সেল থেকে। ক্লিয়ার হলো কিনা আমাকে জানাও কমেন্ট সেকশনে। ওকে, এবার দেখো সাইটোটক্সিক ব্যাপারটা কি রকম। সাইটো কথার অর্থ হচ্ছে সেল অথবা কোষ, আর টক্সিক কথার মানে হচ্ছে বিষ। তার মানে দেখো, এই সাইটোটক্সিক টি সেলগুলা সরাসরি কোন একটা কোষকে ধ্বংস করতে পারে। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট গুলা কি করতে পারে, সরাসরি কোন একটা কোষকে তারা ধ্বংস করতে পারে। ক্লিয়ার? বাট হেল্পার টি লিম্ফোসাইট কখনোই সরাসরি কোনো কোষকে ধ্বংস করতে পারবে না, মনে থাকবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আশা করি টি লিম্ফোসাইটের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
ওকে, আমি জিজ্ঞাসা করবো একটু পরে, তারপরে দেখবো, মানে বোঝা যায় না যে একটা দেখবা হাড়ির পাতিলের মধ্যে একটা ভাত টিপলে বোঝা যায় বাকি ভাতগুলোর অবস্থা কি। তো ভাত আমি টিপে দেখবো, তারপরে বুঝবো যে তোরা বুঝছিস কি বুঝিস নাই। ঠিক আছে, এবার আসো। এবার দেখো আমাদের বি সেলের মধ্যে আমরা এখন আসি। বি সেল, বি সেলের কথা আমি জানি যে এরা অস্থিমজ্জার মধ্যেই তৈরি হয়, অস্থিমজ্জায় এরা ম্যাচিউর হয়েছে। সো অস্থিমজ্জায় বৃদ্ধিপ্রাপ্ত লিম্ফোসাইটকে আমরা বলে থাকি বি লিম্ফোসাইট। এরা মূলত অ্যান্টিবডি তৈরি করার কাজে জড়িত থাকে। এখন দেখো অ্যান্টিজেন ব্যাপারটা মানে কি। আমার এখন একটা কিওয়ার্ড আসছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। তো মনে রাখতে হবে যে কোনো ধরনের ফরেন বডি যেটা আমার দেহের অংশ না, যেটা আমার দেহের অংশ না, এরকম যে কোনো একটা ফরেন বডি যদি আমার দেহের মধ্যে ঢোকে, সেটাই কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে। তাহলে অ্যান্টিজেনের সংজ্ঞা কি? যে কোনো ধরনের ফরেন বডি যেটা আমার দেহের অংশ না, সেটা যদি আমার দেহের ভেতরে প্রবেশ করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিজেন। মনে থাকবে। তো অ্যান্টিজেনের প্রতিক্রিয়ায় আমাদের দেহ কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। এই হচ্ছে দুইটা তফাৎ। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার হলো কিনা আমাকে বলো। তাহলে যদি বলি যে কোনো ধরনের ফরেন বডি যেটা আমাদের দেহের অংশ না, সেটা যদি আমার দেহে প্রবেশ করে, সেটাকে আমরা কি বলবো? কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে, দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও এটা। যে কোনো ধরনের ফরেন বডি যেটা আমার দেহের অংশ না, সেটা যদি আমার দেহে প্রবেশ করে, তখন সেটাকে আমরা কি বলবো? এই জিনিসটা আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যান্টিজেন। আর অ্যান্টিজেনের জন্য আমাদের বডি কি প্রডিউস করে? আমাদের বডি প্রডিউস করবে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, ফাইন। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? ওকে, এবার আসো। এবার দেখো এই যে আমাদের বি কোষ বা বি লিম্ফোসাইট আছে, তারা অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিজেনের এগেইনস্টে তৈরি করে। কোন ধরনের বি সেল অ্যান্টিবডি তৈরি করতে পারে? প্লাজমা কোষ। এই প্লাজমা কোষগুলাই কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করার কাজে হচ্ছে জড়িত। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছি? ওকে, এবার দেখো আরেক ধরনের লিম্ফোসাইট আছে যেগুলাকে আমরা বলে থাকি ন্যাচারাল কিলার সেল। সো তোমার স্যার যদি জিজ্ঞাসা করে ন্যাচারাল কিলার সেল আসলে কি ধরনের রক্তকণিকা, বলবা এরা ওয়ান কাইন্ড অফ লিম্ফোসাইট। লিম্ফোসাইট তিন ধরনের: টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। ক্লিয়ার? সো এই ন্যাচারাল কিলার সেল এমনিই বুঝতেছো তারা হচ্ছে মারামারি করতে খুবই পারদর্শী। দেখবা কিছু মানুষ থাকে না, খালি গ্যাঞ্জাম করতে চায়, মানে একটু ধরো সুবাতাস সুশীতল বাতাস বইতেছে কিন্তু তাদের ভাল লাগতেছে না। ঠিক আছে, তাদের কি করতে হবে? একটু কাইজ্জা করতে হবে, একটু মারামারি করতে হবে, একটু খোঁচা মারতে হবে, একটু পিঞ্চ মারতে হবে, একটু বিচিং করতে হবে, না মারলে এদের শান্তি লাগে না। তো এই মারামারি গ্যাঞ্জামওয়ালা পাবলিক হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল। এরা শান্তিতে থাকতে পারে না, যখনই কোন একটা জায়গায় গ্যাঞ্জাম হয় আরো বেশি গ্যাঞ্জাম পাকায় ওরা। সো ন্যাচারাল কিলার সেল এরা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালগুলো রিলিজ করার মাধ্যমে তারা আমাদের বিভিন্ন ক্ষতিকর যে কোষগুলো আছে কিংবা প্যাথোজেন গুলো আছে মেরে ফেলতে পারে। এবার দেখো এই যে আমাদের প্রাকৃতিক মারণ কোষ বা ঘাতক কোষ, এদের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিনিস থাকে যেটাকে বলি আমরা পারফোরিন। পারফোরিন কথার মানে হচ্ছে ছিদ্র করা। পারফোরিন পারফোরেশন করে বা ছিদ্র করে। ওকে, কোন একটা প্যাথোজেনের গায়ে বা কোষের গায়ে ছিদ্র করে, সেখানে তারা টক্সিন বা বিষ দিয়ে দেয় এবং তারপর কি করতে পারে? তারা হচ্ছে সেটাকে মেরে ফেলতে পারে। সো এই পারফোরিন, তারপর গ্র্যানানজাইম, এগুলো কোত্থেকে পাই আমরা? এই ন্যাচারাল কিলার সেল থেকে পাই। ক্লিয়ার? তাহলে বলো যে ন্যাচারাল কিলার সেল থেকে আমরা তিনটা জিনিস পাই: সাইটোটক্সিন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গ্র্যানানজাইম, নাম্বার 3 হচ্ছে কোনটা? আমাদের পারফোরিন। সবাই কমেন্ট সেকশনে জানাও যে ন্যাচারাল কিলার সেল থেকে আমরা তিনটা কেমিক্যাল পাই। কোন তিনটা কেমিক্যাল? কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো প্লিজ, দ্রুত। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেয়া আছে মোনো নিউক্লিয়ার ফ্যাগোসাইট। খেয়াল করো, মোনো কথার মানে হচ্ছে এক, আর নিউক্লিয়ার মানে তো এক। ঠিক আছে, তার মানে একটা নিউক্লিয়াস যুক্ত যে ফ্যাগোসাইট, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মোনোসাইট। বুঝতে পারছো? মোনোসাইট মানে একটা নিউক্লিয়াস থাকে। কেন একটা নিউক্লিয়াস বল, আমি তোমাদের দেখাই। দেখো এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের ব্লাড সেলের কিছু ছবি দেয়া আছে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাদের দেখাই, নিউট্রোফিলের যে নিউক্লিয়াস গুলো আছে এরকম তারা খন্ড খন্ড অবস্থায় থাকে। বুঝতে পারছো? এজন্য বলা হয় যে গ্র্যানুলোসাইট গুলোর নিউক্লিয়াস গুলো অনেকগুলো খন্ডযুক্ত। ইউসিনোফিলের নিউক্লিয়াসটা দেখো অনেকগুলো খন্ড খন্ড আছে এরকম। বেসোফিলেরটা দেখো এরকম খন্ড খন্ড আছে। কিন্তু তুমি এখন তাকাও হচ্ছে লিম্ফোসাইটের দিকে, একটা বড় নিউক্লিয়াস। মোনোসাইটের দিকে তাকাও, এখানেও আমরা একটা মাত্র বৃক্কাকার একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। পরীক্ষায় আসবে যে মোনোসাইটের নিউক্লিয়াসের ধরন কিরকম বা আকৃতি কিরকম। আকৃতি হচ্ছে আমাদের বৃক্কাকৃতির বা কিডনির মতো, শিমের বিচির মতো আকৃতি, একটা মাত্র নিউক্লিয়াস, কোনো খন্ড বিখন্ড নাই। এই জন্য এটাকে বলা হয় মোনো নিউক্লিয়ার।
ওকে, এখন লিম্ফোসাইট এবং মোনোসাইট এদের মধ্যে ফ্যাগোসাইট হচ্ছে কিন্তু মোনোসাইট। এদের মধ্যে ফ্যাগোসাইট হিসেবে কাজ করে কে? ফ্যাগোসাইট হিসেবে কাজ করে হচ্ছে মোনোসাইট। পরীক্ষায় যদি আসে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট কোনটা, অ্যানসার কোনটা হবে? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড, জিপিএস কমেন্ট করছিল। গ্রানানজাইম, পারফোরিন আর এটা হচ্ছে সাইটোটক্সিন। সাইটোটক্সিন বানানটা আসলে সি দিয়ে। ওকে, সি। যাই হোক, একটা বললেই হইলো, তোমার বানান ভুল ধরতে কেউ এখানে আসতেছে না। মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট কোনটা কমেন্ট সেকশনে দ্রুত জানাও তাহলে। ওকে, মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট কোনটা দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড, মোনোসাইটটাকে আমরা বলবো হচ্ছে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এখন খেয়াল করো, আরেকটা জিনিস আমি তোমাদের বুঝাবো এখন। দেখো, আমি যদি এরকম একটা ব্লাড ভেসেল আঁকি, আমি জানি লাল কালি দেখতে একটু সমস্যা হয়, বাট আমি বোঝার জন্য একটু লাল কালি দিয়ে আঁকতেছি, পরের গুলো ঠিক মতো আঁকবো। এই ব্লাড ভেসেলের মধ্যে ধরো, এই সাদা একটা কি আছে? এই সাদা হচ্ছে একটা মোনোসাইট আছে। ঠিক আছে, এখন দেখো, আমি রক্তনালীর বাইরে একটা জায়গায় এরকম কিছু স্টার মার্ক দিলাম। মনে রাখতে হবে স্টার মার্ক গুলা হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, অ্যান্টিজেন বা প্যাথোজেন অথবা কোন একটা জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, যা কিছুই হোক, হাবিজাবি। তখন কি হয়, আমাদের এই মনোসাইটটা কি করে? আমাদের এই মনোসাইটটা রক্তনালী থেকে বের হয়ে এই জায়গায় যাবে। এই জায়গায় গিয়ে এই মনোসাইটটা বড় একটা ম্যাক্রোফেজে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, যখন আমাদের মনোসাইটটা রক্তনালীর মধ্যে থাকবে তখন সেটা মনোসাইট, যখনই সেটা কোনো একটা টিস্যুতে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। আর এই ম্যাক্রোফেজের আকার মনোসাইটের চাইতে অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, ম্যাক্রোফেজের আকারটা কি হয়? মনোসাইটের চাইতে অনেক বেশি বড় হয়ে থাকে। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। এবার দেখো, তো ফ্যাগোসাইটের ক্ষেত্রে আমরা যদি বলি ফ্যাগোসাইট কি কি আছে, তাহলে সহজ কথা, ফ্যাগোসাইটের প্রথমটা হচ্ছে মোনোসাইট, 2 নাম্বার ফ্যাগোসাইট হচ্ছে ম্যাক্রোফেজ, আর 3 নাম্বার ফ্যাগোসাইট হচ্ছে নিউট্রোফিল। মনে থাকবে, নিউট্রোফিল। বুঝতে পারছো? এদের মধ্যে এই মোনোসাইট এবং ম্যাক্রোফেজকে আমরা বলি মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। জিনিসটা ক্লিয়ার হয়েছে? জিনিসটা বুঝতে পারছি? ওকে, তাহলে ফ্যাগোসাইট আমরা বলবো কোনটা কোনটা? মোনোসাইট মেইনলি ফ্যাগোসাইট হিসেবে কাজ করে, মোনোসাইট, ম্যাক্রোফেজ আর হচ্ছে নিউট্রোফিল। এদের মধ্যে মোনোনিউক্লিয়ার কোনটা কোনটা? মোনোসাইট আর ম্যাক্রোফেজ। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখন তুমি আমাকে বলো, যখন আমাদের মনোসাইট কোন একটা টিস্যুতে চলে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? এটা আমাকে এখন একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। আমরা দ্রুত কমেন্টের মাধ্যমে ব্যাপারগুলো হচ্ছে ক্লিয়ার করতেছি, একটা একটা প্রশ্নের মাধ্যমে। ক্লিয়ার? আমাদের কোনো প্রশ্ন আমাদের মিস যাওয়া যাবে না, সাবধান। আচ্ছা, ফাইন। এবার দেখো, ম্যাক্রোফেজের অনেকগুলো নাম আছে। কোন টিস্যুতে ম্যাক্রোফেজটা অবস্থান করতেছে সেটার ভিত্তিতে সেটার নাম হয়। যেমন যকৃতের কুফার কোষ। কিরে, কুফাটা কে লাগাইলো? কুফা না, এটা আসলে কাফফার কোষ। ঠিক আছে, তো গাজী আজমল স্যার জানো টাইগারে উচ্চারণ করছে কেমনে? টাইগারে উচ্চারণ করছে কুফা বলে। যাই হোক, তো যকৃতের কুফার হবে না, আসলে কাফফার কোষ বলা হয়। আমরা জানি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, আমরা জানি যে আমাদের অস্থি, তরুণাস্থি, রক্ত, লসিকা সবই আসলে হচ্ছে আমাদের যোজক কলার অন্তর্ভুক্ত। এই কানেকটিভ টিস্যুর মধ্যে এরা থাকে হিস্টিওসাইট হিসেবে। অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোথায় পাবো আমরা? ফুসফুসে পাবো, ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে। অস্থিতে পাবো অস্টিওক্লাস্ট। কোনটা? অস্টিওক্লাস্ট। ক্লা ক্লা ক, মনে রাখো, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা। বৃক্কের মধ্যে আমরা পাবো হচ্ছে মেসেনজিয়াল কোষ। বৃক্কের মধ্যে কোনটা? মেসেনজিয়াল কোষ। এগুলা হচ্ছে এক একটা কিন্তু আমাদের কিসের নাম? ম্যাক্রোফেজের নাম। মস্তিষ্কে এটার নাম মাইক্রোগ্লায়াল সেল। কি সেল? মাইক্রোগ্লায়াল সেল। এবং স্কিনের মধ্যে এটার নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। ল্যাঙ্গারহ্যান্স কোষ বা ল্যাঙ্গারহ্যান্স সেল, এটা ওটা কি? এটা ওটা ম্যাক্রোফেজ। এখন সবাই কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও। আমি যদি বলি যে আমাদের বৃক্কের মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকে সেটার নাম কি, এটা আমাকে বলো। ওকে, সেটা আমাকে বলো। আমাদের বৃক্কের মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকবে সেটার নাম কি? একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। আচ্ছা ভাই, আগের প্রশ্নে যদি শব্দ ভেঙে যদি দেখি, মোনো মানে এক আর সাইট মানে হচ্ছে কোষ, মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, কারণ লিম্ফোসাইটটা তো আমাদের ফ্যাগোসাইট হিসেবে কাজ করতেছে না রে পাগলা, বুঝছিস? আমাদের লিম্ফোসাইটটা কিন্তু ফ্যাগোসাইট হিসেবে কাজ করতেছে না। ফ্যাগোসাইট হিসেবে কাজ করবে কে? মোনোসাইট। ক্লিয়ার? সে মূলত কোন একটা
বস্তুকে সে ভক্ষণ করতে পারে। লিম্ফোসাইট তো ভক্ষণ করার কাজ না, সে তো খাওয়া না। খাওয়া হচ্ছে ম্যাক্রোফেজ বা মোনোসাইট, ওরা হচ্ছে খাওয়া, ওরা খেয়ে ফেলে। খাওয়াগুলো হচ্ছে ফ্যাগোসাইট। লিম্ফোসাইট কিন্তু কখনোই খাওয়া না, তারা কখনোই কি না, ফ্যাগোসাইট না। মনে থাকবে? ইয়েস, ভেরি গুড, মেসেঞ্জিয়াল। এবার তুমি আমাকে বলো যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে ফ্যাগোসাইট থাকে সেটার নাম কি? মস্তিষ্কের মধ্যে যে ফ্যাগোসাইট থাকে সেটার নাম কি? ওকে, পোয়েকিলোসিরাস ঘাসফড়িং করতে এলো। আচ্ছা ভাই, আমি ফাইনাল মেডিকেল ব্যাচের স্টুডেন্ট, এই ক্লাসটা করলে ফাইনাল প্রিপারেশন হবে? অবশ্যই হবে, বাট আমরা আজকে একটু এইচএসসি 26 ব্যাচ, তোমাদের যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, তুমিও করতে পারো, আশা করি হেল্পফুল হবে তোমার জন্য। ওকে, বাট তোমাদের ব্যাচের মধ্যেও এটার অবশ্যই ক্লাস হবে। আজকের ক্লাসটা তুমি দেখতে পারো সবার সাথে, নো প্রবলেম। ইয়েস, ভেরি গুড, মাইক্রোগ্লিয়াল সেল। নেক্সট প্রশ্ন যদি বলি, আমাদের স্কিনের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে সেটার নাম কি? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, ওকে, ঘাসফড়িং, রুই মাছ আছো কেউ? ল্যাবিও রোহিতা আছো কেউ? হ্যাঁ, নাই? আচ্ছা, মাইক্রোগ্লিয়াল সেল, আমাদের স্কিনের মধ্যে যে ফ্যাগোসাইট পাওয়া যায় সেটার নাম কি? একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ল্যাঙ্গারহ্যান্স কোষ। ওকে, এবার দেখো এরপরে কোষটা কি আছে, দানাদার কোষ বা গ্র্যানুলার লিউকোসাইট। তার মানে আমরা জানি ফিলযুক্ত যতগুলো আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটাই হচ্ছে আমাদের কি কোষ? এই তিনটাই হচ্ছে আমাদের আলটিমেটলি গ্র্যানুলার লিম্ফোসাইট, সরি, গ্র্যানুলার লিউকোসাইট। লিউকোসাইট মানে কি? লিউকো মানে সাদা, হোয়াইট, আর সাইট মানে হচ্ছে কোষ, হোয়াইট ব্লাড সেল। আচ্ছা, ফাইন। এবার দেখো আমি কয়টা জিনিস এবার তোমাদের একটু শিখাই, বেসোফিল, মাস্ট কোষ, এই ব্যাপারগুলো একটু দেখাই তোমাদের। আমাদের সবার তো চুলকানি হয়, খাউজানি হয়, মানে অ্যালার্জি আছে, ঠিক আছে? তোমরা দেখবা যে অ্যালার্জি, খাউজানি এরা আসলে অনেক মানুষের জীবিকার একটা, কর্মসংস্থানের একটা মাধ্যম, ঠিক আছে? চুলকানি, খাউজানোর ওষুধ বেচা। ওকে, তো এখন আমরা একটা অ্যালার্জি নিয়ে আলোচনা করব। অ্যালার্জি জিনিসটা কি? কেন এত চুলকানি, কেন এত খাউজানি, অ্যালার্জি হওয়ার কারণ কি? এই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। খেয়াল করো, এই যে অ্যালার্জি, এই অ্যালার্জি সৃষ্টি করার ক্ষেত্রে দুইটা সেল মূলত কাজ করে। একটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের বেসোফিল, আরেকটার ক্ষেত্রে বলতে পারি হচ্ছে আমাদের মাস্ট সেল, ঠিক আছে? মাস্ট সেল। এবার খেয়াল করো, এই যে আমাদের মাস্ট সেলটা আছে, এই যে আমাদের মাস্ট সেল আছে, এই মাস্ট সেল থেকে একটা জিনিস তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিস্টামিন। কি রিলিজ করে এরা? হিস্টামিন। মনে রাখতে হবে এইটাই হচ্ছে মেইন কালপ্রিট। এই জন্যই হচ্ছে তোমার এত চুলকানি, এই হিস্টামিনের জন্যই এত অ্যালার্জি, এত খাওজানি। এটার জন্যই তুমি শান্তি মতো ইলিশ মাছ খাইতে পারো না, তুমি শান্তি মতো চিংড়ি মাছ খাইতে পারো না, গরুর মাংস খাইতে পারো না, পুঁই শাক খাইতে পারে না অনেকে, বেগুন খাইতে পারে না অনেকে, ঠিক আছে? কোনো কথা হইলো এটা? কোনো কথা হইতে পারলো? একটা হিস্টামিনের জন্য আমার খাবার দাবারের 12টা বেজে গেছে। যাই হোক, তো এক একজনের মানুষের এক একটা খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে, বুঝতে পারছো? যেমন কারো কারো ক্ষেত্রে লাল শাকের ক্ষেত্রে অ্যালার্জি থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পুঁই শাকের ক্ষেত্রে অ্যালার্জি থাকে, কারো ক্ষেত্রে গরুর মাংসের ক্ষেত্রে অ্যালার্জি থাকে, বুঝতে পারছো? এটা এক একজনের ক্ষেত্রে এক একটা নির্ভর করে। তো এখন খেয়াল করো, ধরো তুমি কি খাইছো, ধরো হচ্ছে তুমি রেড মিট খাইছো, মানে ধরো বিফ খাইলা, সুন্দর। এই বিফটা যখন তোমার বডির মধ্যে ঢুকলো, এই বিফটা যখন তোমার বডির মধ্যে ঢুকলো, তখনই মনে রাখতে হবে এই বিফের কোনার গায়ে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি লাগে। এই অ্যান্টিবডিকে বলা হয় আইজিই, ইমিউনোগ্লোবিউলিন ই, ঠিক আছে? তাহলে অ্যালার্জিক প্রতিক্রিয়ায় কোন ধরনের অ্যান্টিবডি অংশ নেয়? ইমিউনোগ্লোবিউলিন ই অংশ নেয়। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো? ইমিউনোগ্লোবিউলিন ই অংশ নেয়। ওকে, সো এই ইমিউনোগ্লোবিউলিন গুলা ই এর কাজ কি? এই হচ্ছে আমাদের মাস্ট কোষ। মাস্ট কোষের গায়ে কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টর গুলার সঙ্গে সঙ্গে আমাদের এই ইমিউনোগ্লোবিউলিন ই গুলা বাইন্ড করে। যখনই বাইন্ড করে তখন মাস্ট কোষ কি করে? মাস্ট সেল গুলা কি করে? প্রচুর পরিমাণে সেই হিস্টামিন রিলিজ করতে থাকে। আর এই হিস্টামিনের কাজ কি? এই হিস্টামিনের অনেকগুলা কাজ আছে। নাম্বার 1, সে তোমার যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোকে প্রসারিত করে, ঠিক আছে? রক্তনালীগুলোকে কি করে? ব্লাড ভেসেল গুলাকে সে প্রসারিত করে, এরকম বড় বড় ব্লাড ভেসেল হয়ে যায়। এজন্য দেখা যায় যে অ্যালার্জি হলে কোন একটা জায়গায় ফুলে গেছে, তারপরে এই ব্লাড ভেসেলের ভেদ্যতা বেড়ে যায়, যার জন্য ভেতরের যে প্লাজমা গুলো আছে সেগুলা আমাদের রক্তনালীর বাইরে টিস্যুর মধ্যে চলে আসে, যার জন্য দেখা যায় জায়গাটা হচ্ছে ফুলে গেছে, জায়গাটা একটু গরম হয়ে গেছে, বুঝতে পারছো? সবকিছু হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন কেমোটেক্সিস প্রক্রিয়াও কিন্তু হেল্প করে।
কেমোটেক্সিস প্রক্রিয়াতেও কিন্তু হেল্প করে। তার জন্য প্রচুর পরিমাণে বেসোফিল, প্রচুর পরিমাণে লিম্ফোসাইট এই জায়গাটাতে আসে, অ্যালার্জিক প্রতিক্রিয়া আরো বেশি বাড়তে পারে। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালার্জি। তাহলে বুঝলা তোমার চুলকানির কারণ কি? প্রথম কথা আমাদের অ্যালার্জির ক্ষেত্রে প্রথম কথা মাস্ট সেল কাজ করে। মাস্ট সেল থেকে একটা কেমিক্যাল আসে যেটাকে বলা হিস্টামিন। এই হিস্টামিনটাই মেইনলি দায়ী। যখন তুমি কোনো একটা তোমার অ্যালার্জিক সাবস্টেন্স খাইলা অথবা অ্যালার্জি সাবস্টেন্স তোমার বডির মধ্যে ঢুকলো, একটা পোলেন বা পরাগরেণু সেটাও কিন্তু আমাদের কি অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে, সেটাও তোমার অ্যালার্জিকের জন্য দায়ী হতে পারে। ক্লিয়ার? তো যখন এটা বডির মধ্যে ঢুকবে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন ই আসে, সেগুলা মাস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন তারা প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ করবে, ব্লাড ভেসেলের প্রসারণ করবে তারা, নাম্বার ওয়ান, ভেদ্যতা বাড়াই দিবে, জায়গাটা ফুলে যাবে, জায়গাটা গরম হবে, লাল হবে, চুলকাতে থাকবে। ঠিক আছে, হিস্টামিনের জন্য। বুঝলাম কিনা ব্যাপারটা বলো, দ্রুত আমাকে একটু বলো। তাহলে বলছো ভাইয়া করণীয় কি? করণীয় হচ্ছে তোমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তোমার জিহ্বা লক লক করলেও তুমি ইলিশ মাছ চিংড়ি মাছ খাইতে পারবা না, যাদের এইসব যে খাদ্যে যার যে অ্যালার্জি আছে। অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, সো মাস্ক ব্যবহার করতে হয়, বুঝতে পারছো? যাতে অ্যালার্জেনটা আমাদের বডির মধ্যে কম পরিমাণে ঢুকে, তাতে আমাদের জিনিসটা হচ্ছে রেহাই পাবে। এই অ্যালার্জি এত মারাত্মক, অনেকের দেখা যায় যে ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাস গুলো আছে সেখানে মিউকাস জমা হতে হতে অনেক খারাপ অবস্থা হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, বুঝতে পারছো? অনেকে মারাও যায়, এরকমও হয়। সো সাবধানতা অবলম্বন করতে হবে, অনেকের অনেক বেশি সমস্যা আছে এটা। আচ্ছা, ওকে, ফাইন। যারা একটু পরে জয়েন করছো তারা কাইন্ডলি রিওয়াইন্ড করে একটু সামনে থেকে দেখো, তাহলে দেখবা সব সার্ফ এক্সেল হয়ে গেছে। এখন পর্যন্ত যারা ক্লাস করতেছো সার্ফ এক্সেল আছে তো নাকি রে ঘোলা ঘোলা, একটু আমাকে বলিস। তাহলে আমাকে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কোন ধরনের কোষ অ্যালার্জি প্রক্রিয়ার জন্য জড়িত, অ্যালার্জি প্রক্রিয়ার জন্য জড়িত, এই জিনিসটা আমাকে একটু জানাও দ্রুত। ওকে ওকে, ফাইন। এবার আসো, তাহলে মাসেলের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। এরা আমাদের ত্বক, নাক, জিহ্বা, ফুসফুস, অন্ত্রের অন্ত আবরণ, ভেতরের যে আবরণটা আছে সেই জায়গাটায় মূলত মাস্ট সেল গুলা থাকে। এই জন্য এরাই বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়ার জন্য দায়ী হয়ে থাকে। এবার আসো অনুচক্রিকা। আচ্ছা, এই যে অনুচক্রিকা আছে প্লেটলেট, এরা আমাদের রক্ত জমাট বাঁধার জন্য দায়ী। ঠিক আছে, রক্ত জমাট বাঁধা। ধরো তুমি এখানে কি নাম লিখলা, ধরো এখানে তুমি, তোমার এই জায়গাটা হচ্ছে কেটে গেল। যখন কোন একটা জায়গা কেটে গেল, তাহলে বাইরের যত জীবাণু আছে খুব সহজে তোমার বডির মধ্যে এন্ট্রি নিতে পারবে। আমার রক্ত যখন জমাট বেঁধে যায়, এই খোলা জায়গাটা সে বন্ধ করে দেয়। এজন্য রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন হওয়াটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্গত, যাতে প্যাথোজেন গুলা বডির মধ্যে ঢুকতে না পারে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে অনুচক্রিকা আছে, অনুচক্রিকা গুলা অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। তুমি জানো যে আমাদের বোন ম্যারোর মধ্যে যে সেল থাকে সেটা হচ্ছে স্টেম সেল। এটাকে আমরা বলে থাকি প্লুরিপোটেন্ট স্টেম সেল, কারণ তারা একাধিকবার একাধিকভাবে বিভাজিত হতে পারে। এই একই স্টেম সেল থেকে আমি আরবিসি পাই, এই একই স্টেম সেল থেকে আমরা পাই ডাব্লিউবিসি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে প্লেটলেট। এটাকে বলা হয় প্লুরিপোটেন্ট স্টেম সেল। একই কোষ থেকে আমরা একাধিক ধরনের কোষ পাচ্ছি, বুঝতে পারছো? তো এই আমাদের যেই অনুচক্রিকা আছে সেটা আমরা পাবো মেগা ক্যারিওসাইট থেকে। মেগা ক্যারিওসাইট বড় এরকম তৈরি হয়, পরে এখান থেকে খন্ড খন্ড হয়ে অনুচক্রিকাগুলো ছোট ছোট হয়ে আলাদা হয়ে যায়। ক্লিয়ার? তো এই যে আমাদের অনুচক্রিকা আছে, এদের মধ্যে দুইটা জিনিস মেইনলি খুব বেশি পরিমাণে থাকে, একটা হচ্ছে ফসফোলিপিড আর হচ্ছে প্রোটিন। প্রোটিন আর হচ্ছে ফসফোলিপিড। ক্লিয়ার জিনিসটা, বুঝছো? আচ্ছা, এবার আসো ডেনড্রাইটিক সেল, এটা সম্পর্কে আমরা একটু জানি। তবে তার আগে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমাদের অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ কোনটা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। আচ্ছা, এখানে মার্কেটিং অফিসার আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ফাইন, ভেরি গুড। বাহ বাহ বাহ, ঘা পাসরা দাউদের মলম, 10 টাকা 10 টাকা 10 টাকা, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা করতে থাকো, পরে একটা কথা বলতেছি, এখন বলবো না আপাতত। ডেনড্রাইটিক কোষের মধ্যে আমরা একটু আসি। অনাকর্মতন্ত্রের প্রধান কোষ কোনটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ওকে, আবার কোম্পানির মালিক আমারও বলে দিছে, নিজে তো ফাঁসছে আমারও ফাঁসাবে, এই হচ্ছে কথা। ইয়েস, লিম্ফোসাইট, হেলপার টি লিম্ফোসাইট মেইনলি হচ্ছে আমাদের কি কোষ, আমাদের অনাকর্মতন্ত্রের প্রধান কোষ। আচ্ছা, এবার আসো ডেনড্রাইটিক সেলের মধ্যে আমরা একটু যাই। এই যে ডেনড্রাইটিক সেল,
এরা কোথায় কোথায় থাকে একটু আমরা খেয়াল করি। নাম্বার 1, ল্যাঙ্গারহ্যান্স সেলগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটিক সেল, যদিও আমরা এটাকে ম্যাক্রোফেজ হিসেবেই মূলত জেনে থাকি। ওকে, আচ্ছা। এবার থাকে থাইমাস গ্রন্থির মেডুলা। থাইমাস কই পড়ছিলাম আমরা পাগ্গা? ওই যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান ছিল, সেখানে বোন ম্যারো ছিল, থাইমাস ছিল। থাইমাসের বাইরের অংশটাকে বলি কর্টেক্স, ভেতরে থাকে হচ্ছে মেডুলা। সেই মেডুলাতে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল। অনেক কষ্ট হচ্ছে পড়তে, এজন্য ভাইয়া কি পড়াবে? IDDC, ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, IDDC। অতএব তোমার পরীক্ষায় আসলো IDDC কোথায় পাওয়া যায়, কি বলবা? দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, আর ফুসফুস যকৃত হৃৎপিণ্ডে আমরা পাই ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। কি মনে রাখতে হবে? এই যে ইন্টারস্টিশিয়াম কথাটা বললাম, যে কোনো ধরনের অঙ্গের প্রধান যেই অংশটা থাকে, যেই অংশটা তার কাঠামো গঠন করে, সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াম। বুঝতে পারছো? সো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ব্যাপারটা কিরকম? ধরো দুইটা কোষ আছে, দুইটা কোষের মাঝখানের জায়গায় যে তরলতা থাকে সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। দুইটা কোষের মাঝখানে যে তরল থাকে সেটাকে আমরা কি বলি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকি। বুঝতে পারছো? সো এখানে আমরা ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ পাই আমরা। ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড। থাইমাসের মেডুলার মধ্যে আমরা এখানে পেয়ে থাকি। এবার আসো টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখব। তার আগে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের একটু জিজ্ঞাসা করি। যদি প্রথমত আমি জিজ্ঞাসা করি যে কোন ধরনের কোষ আমাদের অ্যান্টিবডি তৈরি করে থাকে, অ্যানসার কি দিবা? কোন ধরনের কোষ আমাদের অ্যান্টিবডি তৈরি করে দেবে, এটার অ্যানসার কি দিবা? দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও তো, দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, হ্যাঁ, ইয়েস। বি লিম্ফোসাইট বলবা না, আজকে থেকে বলবা প্লাজমা কোষ, প্লাজমা বি লিম্ফোসাইট বা প্লাজমা কোষ। বুঝতে পারছো? প্লাজমা কোষটা মেইনলি আমাদের কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। কারণ কি, এই যে বি লিম্ফোসাইট আছে সেখান থেকে আমরা দুই ধরনের কোষ পাই, একটাকে আমরা প্লাজমা কোষ, আরেকটা হচ্ছে মেমোরি বি সেল, মেমোরি বি সেল বা স্মৃতি বিকোষ। এই প্লাজমা বিকোষটাই মেইনলি অ্যান্টিবডি তৈরির সাথে জড়িত। আচ্ছা, এবার দেখো টি কোষ। তুমি জানো এই যে আমাদের টি লিম্ফোসাইট, এদের মধ্যে বলো যে কোন ধরনের টি লিম্ফোসাইট সরাসরি কোন একটা কোষকে ধ্বংস করতে পারে? একটু কমেন্ট সেকশনে জানাও তো, কোন ধরনের টি লিম্ফোসাইট সরাসরি কোন একটা কোষকে ধ্বংস করতে পারে? দ্রুত একটু জানাও কমেন্টে। ওকে, আমি জানি সেটা হচ্ছে কোনটা, কমেন্ট সেকশনে জানাও। এই জন্য এদেরকে আমরা বলে থাকি কোষ নির্ভর ইমিউনিটি। কিন্তু বি কোষ থেকে যে অ্যান্টিবডি গুলো আসে, সেই অ্যান্টিবডি গুলা কিন্তু প্লাজমাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, এজন্য এটাকে বলা হয় রস নির্ভর ইমিউনিটি বা প্লাজমা নির্ভর ইমিউনিটি। আচ্ছা, টি কোষটা পরিণতি লাভ করে থাইমাসে, বি কোষে বলা হচ্ছে বার্সাল লিম্ফয়েড অঙ্গ। বাট সত্যি কথা বলতে বার্সাল লিম্ফয়েড অঙ্গটা মেইনলি পাখিদের সাথে খুব বেশি জড়িত। আমরা মনে রাখবো অস্থি মজ্জার মধ্যেই এরা পরিণতি লাভ করে। বাট পরীক্ষায় যদি আসে বার্সাল যদি অপশনে থাকে তুমি এটাই দাগায়ও, বাট এটা আসলে স্পেসিফিক টু দ্য বার্ডস। ওকে, অস্থি মজ্জার ব্যাপারটাই আসলে বেশি জড়িত এখানে। আচ্ছা, তারপরে দেখো আমাদের টি লিম্ফোসাইটটা সরাসরি অ্যাটাক করতে পারে, বি কোষটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অ্যাটাক করে। আচ্ছা, 5 নম্বরে খেয়াল করো যে ধ্বংস করতে পারে সব ধরনের কোষ, বি কোষ কোনো কোষ ধ্বংস করতে পারে না। 6 নাম্বার বলছে কি যে সাপ্রেসর টি কোষ বলতে একটা কোষ আছে, মানে কি টি লিম্ফোসাইট যেন খুব বেশি বেড়ে যেতে না পারে, খুব বেশি বার যেন বাড়তে না পারে, এই জন্য এটাকে সাপ্রেসর টি কোষ, এটা নিয়ন্ত্রক টি কোষ থাকে এখানে। ওকে, কিন্তু বি এর ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ন্ত্রক টি কোষ নাই। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ভেরি গুড। সাইটোটক্সিক টি কোষ, কি বললাম আমরা? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এরা সরাসরি কোষকে অ্যাটাক করতে পারে। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, ঠিক আছে? ওকে, তোরা সবাই কি? তোরা সবাই ফেল, তোরা সবাই ফেল। সাইটোটক্সিক বলছে, হ্যাঁ, ইউটিউবে যারা আছে তারা বলছে, বাট ফেসবুকে যারা আছে ওরা সবকটা ফেল করছে। আচ্ছা, ফেল করো তোমরা, আমি চাই তোমরা লাইভ ক্লাসে তোমরা ফেল করো, তোমরা ক্লাসের মধ্যে ফেল করো, কারণ এই ভুলগুলো তুমি নেক্সটে গিয়ে করবা না। ঠিক আছে? আলটিমেটলি দেখবা তুমি একটা সময়, আমি একটা গল্প, কিরকম, এটা আসলে গল্প না, তুমি এখন যেই সিচুয়েশনে আছো, এইচএসসি 26 তোমাদের খুব সম্ভবত সামনে পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষাও আরো সামনে। তো এই এইচএসসি পরীক্ষার এই মোমেন্টটা, এখন যেই তোমরা টাইমের মধ্যে আছো, এই টাইমটা আসলে ঘোরের সময়। ঠিক আছে? সো এই টাইমের মধ্যে আমরা দুই টাইপের স্টুডেন্ট পাবো, যারা ঠিকমতো পড়াশোনা করতেছে, 1 নাম্বার, 2 নাম্বার যারা একদম পাখা মেলে উঠতেছে। পাখা মেলে যারা উঠতেছো তাদের জীবনে অনেক সুখ, কারণ তাদের এখন ইনকাম করার কোনো ধান্দা নাই, কিংবা হচ্ছে
নিজেদের খরচ চালানোর মতো কোনো কি নাই, দরকার নাই, যে তোমার খরচ আসলে তোমার বাবা মাই প্রোভাইড করতেছে তোমাকে, এবং তুমি কি করতেছো, গায়ে হাওয়া লাগায় ঘুরতেছো। এক নাম্বার, বন্ধু বান্ধবদের সাথে ফ্লেক্স নিচ্ছ, দেখ আমার মতো ঘুরতে হবে, কি আতেলের মতো এত পড়তেছোস, ঠিক আছে। সো কয়েকদিন পরেই দেখবা এই পাশার দানটা উল্টাই গেছে। কিরকম উল্টাই গেছে বলি। তুমি এইচএসসি দিবা, এইচএসসি তে দেখা যায় হচ্ছে এ প্লাস ভালোই পায়, এ প্লাস পায় না এরকম আসলে কম, বাট এখন আরো কড়াকড়ি আরোপ হচ্ছে, সাবধান হয়ে যাও, সাধু সাবধান, ঠিক আছে। হতে পারে এ প্লাস নিয়ে একটা ভরাডুবি দেখা যেতে পারে। আচ্ছা, এবার দেখো, তো এই ক্যাটাগরি স্টুডেন্টের পরে তুমি এডমিশনে গেলা, এডমিশনের 3 মাসে তোমার কি মনে হয় তুমি একদম মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে? মানে তোমার মাথা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথাটা কি তোমার জায়গায় রিপ্লেস হয়ে যাবে? হবে না। শেরে বাংলা একে ফজলুল হকের মাথাও তোমার জায়গায় রিপ্লেস হবে না। তুমি সেম যে ক্যাটাগরিতে স্টুডেন্ট ছিলা, এখনো সেই ক্যাটাগরি স্টুডেন্টই আছো। এবং ডিসিপ্লিন এটা কখনো একদিনে তৈরি হবে না। সো আলটিমেটলি এখন যারা গায়ে হাওয়া লাগায় ঘুরতেছো, এডমিশন টাইমে তোমাদের দিনটা ভালো যাবে না, আমি তোমাদের বলে দিলাম, গ্যারান্টি এটা। ওকে, বুঝতে পারছো? সো এডমিশন টাইমটা খারাপ যাবে, এডমিশন পরীক্ষাটা তোমার খারাপ হবে, খারাপ হওয়ার পরে তুমি হয়তোবা তোমার কোথাও পাবলিকে কোথাও চান্স হইলো না, তুমি হতাশ। তখন পেছন ফিরে তুমি যখন তাকাবা, এই সেপ্টেম্বর মাসের অক্টোবর মাসের এই দিনগুলোর কথা তোমার মনে হবে, যে ওই সময়গুলোতে আমি আসলে কি করছিলাম। ওই সময়গুলোতে আমি যদি একটু সিরিয়াস হইতাম, আমি যদি একটু মেইন বইটা ধরে ধরে পড়তাম ভাইয়াদের সাথে, তাহলে হয়তোবা আমার এই পরিণতিটা হইতো না। এখন এখানে ব্যাপার আছে যে অনেকে আমরা অনেক বেশি ট্রাই করি, অনেক চেষ্টা করি, তারপর আমাদের হয় না, এটা আসলে তাকদিরের ব্যাপার। মনে রাখবা, যারা চেষ্টা করছে কিন্তু হইল না তাকদিরের কারণে, তাদের কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য কিছু না কিছু রেডি করে রাখছেন, তারা হতাশ হবে না আসলে। এখন একটু হতাশ হলেও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়াবে। আমার সাথে অনেক ফ্রেন্ড অনেক পরিশ্রম করছে, জাস্ট তাকদিরে নাই দেখে তাদের মেডিকেলে চান্স হয় নাই, বাট এখন অনেকে ভালো শাইন করছে। কিন্তু যারা চেষ্টা করে নাই, তারা এখনো সাফার করতেছে। এটা কারেক্ট। সো তোমার চেষ্টাটা করতে হবে। একদম সহজ ক্যালকুলেশন আমি তোমাকে দেখাইলাম। এবং সেকেন্ড ক্যাটাগরি, যারা এখন পড়াশোনা করতেছো, যারা এডমিশন টাইমে পড়াশোনা করবা, সুন্দর মতো একটা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে ওরিয়েন্টেশনে বাবা মার সাথে হচ্ছে ছবি তুলবা, তারপরে গ্র্যান্ড সেলিব্রেশন আমরা যখন করব তখন উত্তরীয় পড়াই দিবা তোমার বাবা মাকে। তখনও আসলে তোমার মনে হবে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসগুলোর কথা, যেই দিনগুলোতে তুমি আসলে দাঁতে দাঁত চেপে পড়াশোনা করছো, যখন তোমার বন্ধু বান্ধব গুলা পাখা মেলে আকাশে উঠছে, তুমি পাখাগুলাকে কেটে পড়ার টেবিলে বসেছিলা, এই দিনগুলোই মনে পড়বে আসলে। সো দিনগুলা ঠিকই মনে পড়বে, ঠিক আছে। আমি তোমাদের এই কথাটা জাস্ট সতর্ক করার জন্যই বললাম, একটা ফ্লো চার্টের মতো একটা দেখাইলাম যে ইমোশনাল ড্যামেজটা কিরকম হইতে পারে। বুঝতে পারছো? তো সাবধান হয়ে যাও ভাই। আমরা আরটিডিএস থেকে মেইন বই ধরে ধরে তোমাদের পড়াচ্ছি ভাই, মেইন বইটা পড়ার কষ্ট তোমার করতে হবে না, কিন্তু এটা পড়তে তো হবে তোমার। আমি ক্লাসের পড়া মুখস্থ করাই দিচ্ছি, প্রশ্ন করে করে তোমাদের পড়াই দিচ্ছি, বাট তোমার তো পড়তে হবে, একবার রিভিশন দিতে হবে। সো ইনশাল্লাহ আমরা কিন্তু কি, ইনশাল্লাহ এই ব্যাপারগুলো মাথায় রাখবো। এখন ভয় লাগাটা জরুরি, সচেতন হওয়াটা জরুরি, ঠিক আছে। বাট আমরা পারবো ইনশাল্লাহ, আমরা যদি এখন থেকেও স্টার্ট করি, অবশ্যই সম্ভব। তোমাদের একটা কমন প্রশ্ন, আমি জানি আজকে জিজ্ঞেস করো ভাই এখন থেকে স্টার্ট করলে সম্ভব কিনা, আবার 100 দিন পরেও এক শালা মানে একজন এসে জিজ্ঞেস করবে ভাই এখন থেকে স্টার্ট করলে সম্ভব কিনা। পরীক্ষার আগের দিনও কিছু থাকবে যারা জিজ্ঞেস করে ভাই এখন থেকে স্টার্ট করলে সম্ভব কিনা, ঠিক আছে। তাদের ক্ষেত্রে সম্ভব না, বাট তুমি যদি এখন থেকে স্টার্ট করো, একাডেমিকেও ভালো করবা, এডমিশনও ভালো করবা, ইনশাল্লাহ পারবো। চলো, অনেক কথা বললাম, এবার আসো, এবার আসো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখন প্রথম যে ব্যাপারটা আমি তোমাদের বলবো, এই মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা দুই ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে সুনির্দিষ্ট। মানে কি দেখো, আমি ধরো একটা দরজা আঁকলাম, এটা হচ্ছে তোমার বডি, এটা হচ্ছে দরজা। এই দরজাতে ধরো বাঘ আসলো, ভাল্লুক আসলো, সাদি ভাই আসলো, মাইনুল ভাই আসলো, গরু আসলো, ছাগল আসলো, সবাইরে এই দরজাটা আটকাই দিছে, ঠিক আছে। অর্থাৎ এই দরজাটা কাউরে পরোয়া করতেছে না, কিসের, রিজভি ভাই, ঠিক আছে। মেডিকেলের ফার্স্ট হচ্ছে তো কি হইছে, সে তোমার বডির মধ্যে ঢুকতে পারবে না, অথবা কারণ কি, কারণ এটা হচ্ছে নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। এই নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর সবাইকে আটকাই দিবে, কাউকে সে ঢুকতে দিবে না, ক্লিয়ার। আবার কিছু প্রতিরক্ষা স্তর আছে, ধরো একটা স্টার মার্কের একটা ভাইরাস আসলো, আবার কি হলো, একটা গোল ধরনের একটা ব্যাকটেরিয়া আসলো। এখন কথা কি, কথা হচ্ছে এই ভাইরাসের এগেইনস্টে একটা স্পেসিফিক প্রতিরক্ষা আছে।
এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে একটা স্পেসিফিক প্রতিরক্ষা আছে, এটাকে আমরা বলে থাকি স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। এক একটা প্যাথোজেনের জন্য এক এক ধরনের সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে নন স্পেসিফিকের আন্ডারে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা আছে, দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আছে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আমি যদি বলি যে আমাদের স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কোনটা, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়, কোনটা করবা কমেন্টে আমাকে জানাও এটা। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন প্রশ্নে আসবে যে কোন ধরনের প্রতিরক্ষা স্তরে অ্যান্টিবডির ভূমিকা আছে। মনে রাখতে হবে তৃতীয় প্রতিরক্ষা স্তরে অ্যান্টিবডি ভূমিকা পালন করে থাকে। মেইনলি তৃতীয় প্রতিরক্ষা স্তরে কি আমাদের অ্যান্টিবডিটা মেইনলি ভূমিকা পালন করে থাকে। ক্লিয়ার গেল? এখন আমাদের এখান থেকে এক্সাম্পল গুলা পড়তে হবে। তো এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা আমরা একদম টনটনা মুখস্থ রাখবো। মনে রাখবা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে একটা নেমোনিক আছে। নেমোনিকটা হচ্ছে কি, কষাই আপু ফেনার জ্বর। ফেনার কি হয়েছে? ফেনার জ্বর হয়েছে। খুবই দুঃখজনক একটা কথা, কষাই আপু ফেনার জ্বর হয়েছে। আচ্ছা, তাহলে কতে কি? কতে হচ্ছে কমপ্লিমেন্ট। আমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে আলাদা করে আলোচনা করব। কমপ্লিমেন্ট, সাথে হচ্ছে আমাদের কি আছে? আমাদের হচ্ছে সাইটোকাইন। সাইটোকাইন, ইতে হচ্ছে আমাদের ইন্টারফেরন। ইতে হচ্ছে ইন্টারফেরন। আচ্ছা, আতে হচ্ছে কোনটা? অ্যাকিউট ফেস প্রোটিন। আতে হচ্ছে অ্যাকিউট ফেস প্রোটিন। ক্লিয়ার? ওকে। পতে হচ্ছে মনে রাখবো প্রদাহ বা ইনফ্লামেশন। তোমরা জানো যে প্রদাহ মানে কি? লাল হয়, গরম হয়, ফুলে যায়, এটাই তো প্রদাহ, রাইট? সো প্রদাহ। ফ্যাতে হচ্ছে আমাদের ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট। নাতে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, আর জ্বর তো জ্বরই, জ্বর আর কি হবে? সাথে আরেকটা আছে রক্ততঞ্চন। রক্ততঞ্চন। তাহলে কি বললাম? কষাই আপু কার জ্বর হয়েছে? ফেনার জ্বর হয়েছে। মনে রাখবে, ঠিক আছে? তাহলে সবাই একটা করে আমাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের এক্সাম্পল গুলো একটু কমেন্ট সেকশনে জানাও। আমি তাহলে এই জিনিসগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমি একটা একটা করে তোমাদের বলাবো। প্রথম কথা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিন্তু নন স্পেসিফিক, এটা মোটেও স্পেসিফিক না। আচ্ছা, তাহলে প্রথম ব্যাপার আসে হচ্ছে আমাদের আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। তো দেখো কমপ্লিমেন্টের মধ্যে কি কি আছে। প্রথম কথা, কমপ্লিমেন্ট কোন ধরনের পদার্থ? তারা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। কি? তারা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। কয় ধরনের প্রোটিন আছে কমপ্লিমেন্টের মধ্যে? 20 ধরনের প্রোটিন আছে। এগুলো কোত্থেকে আসলো? আসমান থেকে নাজিল হয়েছে? না, যকৃত থেকে উৎপন্ন হয়েছে। এই কমপ্লিমেন্ট গুলা কোত্থেকে উৎপন্ন হয়? এরা যকৃত থেকে তৈরি হয়। যকৃত থেকে এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা হচ্ছে আমাদের তৈরি হয়। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছো? এবার আসো, এই কমপ্লিমেন্টের কাজ কি? এই কমপ্লিমেন্টের কাজ হচ্ছে নাম্বার 1, তারা অপসোনিন হিসেবে ভূমিকা পালন করে, তারা কেমোটেক্সিন হিসেবে ভূমিকা পালন করে। দুইটা কি ভাই? কিছুই বুঝলাম না। চলো অপসোনিন ব্যাপারটা আগে আমরা একটু দেখি। অপসোনিন জিনিসটা কি? ধরো এটা হচ্ছে একটা স্টার মার্ক, এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন যখন আমার বডির মধ্যে আসলো, তখন একটা অ্যান্টিবডি এটার গায়ে যুক্ত হইল। এই অ্যান্টিবডি হচ্ছে ধরো ইমিউনোগ্লোবিউলিন জি। ঠিক আছে? এখন এই ইমিউনোগ্লোবিউলিন জিটাকে দেখে তার বন্ধু আসবে। তার বন্ধুটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের গায়ে একটা রিসেপ্টর থাকে যেটা এই ইমিউনোগ্লোবিউলিন জি এর সাথে আটকাইতে পারে। তাহলে কথা কি হইল? ইমিউনোগ্লোবিউলিন জি আসামিকে ধরাই দিল। এখানে ম্যাক্রোফেজ হচ্ছে পুলিশ আর অ্যান্টিজেন হচ্ছে আসামি, থিফ, চোর। ঠিক আছে? বানান কি ভুল হইলো? ইংলিশ লেখা বড়ই ঝামেলা, চোর লিখি, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর ইমিউনোগ্লোবিউলিন জি কি হিসেবে কাজ করছে? তারা গোয়েন্দা হিসেবে কাজ করছে। তাহলে আইজিজি চোরকে পুলিশের কাছে ধরাই দিল। এই জন্য এই ইমিউনোগ্লোবিউলিন জি কে আমরা বলবো হচ্ছে অপসোনিন। এই অপসোনিন হিসেবে কমপ্লিমেন্ট গুলো কাজ করতে পারে। কমপ্লিমেন্ট গুলো কিন্তু এই অপসোনিন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? সো অপসোনিন অনেকগুলো আছে, যেরকম ম্যাক্রোফেজও কিন্তু একটা অপসোনিন হিসেবে কাজ করতে পারে। ম্যাক্রোফেজও কি করতে পারে? অপসোনিন হিসেবে কাজ করতে পারে। ক্লিয়ার? তারপরে ধরো হচ্ছে কমপ্লিমেন্টের মধ্যে C3b, এরা হচ্ছে অপসোনিন হিসেবে মূলত কাজ করে। আবার ইমিউনোগ্লোবিউলিন জি, তারা অপসোনিন হিসেবে মূলত কাজ করে থাকে। এখন
আমাকে জানাও অপশন হিসেবে কারা কারা কাজ করে। তিনটার নাম বলছি, ইমিউনোগ্লোবিউলিন জি, C3b নামক কমপ্লিমেন্ট এবং হচ্ছে ম্যাক্রোফেজ। সবাই একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে জিনিসগুলো একটু জানাও যে অপশনিন ব্যাপারটা কি ফকফকা হলো কিনা, আগে এটা আমাকে বলো, এটা ক্লিয়ার হলো কিনা আমাদের। ওকে, এবার আসো আমাদের কমপ্লিমেন্টের পরে হচ্ছে আমরা সাইটোকাইন, তারপর হচ্ছে ইন্টারফেরন, এগুলাই আসি। ইন্টারফেরন জিনিসটা কি দেখো, কমপ্লিমেন্ট বলছি একটা প্লাজমা প্রোটিন, আর ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন কি প্রোটিন? ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো ইন্টারফেরন, এই ইন্টারফেরনটা কোত্থেকে তৈরি হয় মনে রাখবা কি, ইন্টারফেরনটা তিনটা জায়গা থেকে আসে। ইন্টারফেরনটা তিনটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, এটা বইয়ের মধ্যে নাই, একটু টুকে রাখতে পারো, আমি এক্সট্রা অনেক ইনফরমেশন তোমাদের দিচ্ছি, একটু দেখে রাখতে পারো, যদি আমি এই স্লাইড তোমাদের দিয়ে দিব। টি লিম্ফোসাইট, তারপরে আসে হচ্ছে আমাদের ফাইব্রোসাইট, এবং 3 নাম্বার হচ্ছে কোনটা, আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এগুলো থেকে আমাদের কি আসে, ইন্টারফেরন আসে। কি আসে? ইন্টারফেরন আসে। ওকে, সো ইন্টারফেরন থেকে আমাদের এই টি লিম্ফোসাইট থেকে আসবে, ডাব্লিউবিসি থেকে আসে, ফাইব্রোসাইট থেকে আসে। ক্লিয়ার? এই ইন্টারফেরন কয়েকটা কাজ আছে। নাম্বার 1, যদি তারা ভাইরাসকে অ্যাটাক করতে পারে, ভাইরাস আক্রান্ত কোষকে তারা ধ্বংস করে। 1 নাম্বার। তারা কাকে ধ্বংস করে? তারা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে বা টিউমার কোষকে ধ্বংস করতে পারে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত কোষ এবং ক্যান্সার আক্রান্ত কোষকে মূলত ধ্বংস করবে, এটাই হচ্ছে ইন্টারফেরনের কাজ। এবার আসো, যদি আমি বলি সাইটোকাইনের কথা, সাইটোকাইন কোত্থেকে আসে ভাই? দেখো, এই যে ম্যাক্রোফেজ আছে না, এই ম্যাক্রোফেজ থেকে আমরা কয়েকটা জিনিস পাই। নাম্বার 1 পাবো হচ্ছে মোনোকাইন, নাম্বার 2 হচ্ছে সাইটোকাইন, সাইটোকাইন, নাম্বার 3 তে হচ্ছে ইন্টারলিউকিন 1। এই তিনটা কেমিক্যাল আমরা পাই হচ্ছে ম্যাক্রোফেজ থেকে, মোনোকাইন, সাইটোকাইন, ইন্টারলিউকিন 1। তাহলে ম্যাক্রোফেজ থেকে আমরা কোনটা কোনটা পাই দ্রুত কমেন্ট সেকশনে জানাও। এই তিনটা কেমিক্যাল পাই আমরা ম্যাক্রোফেজ থেকে, মোনোকাইন, সাইটোকাইন এবং ইন্টারলিউকিন 1। এই সবগুলোর কাজ একটাই, তারা কেমোট্যাক্সিস করে, যাতে প্রদাহের জায়গায় বা যে জায়গাটায় আমরা আঘাত পাইছি সেখানে যেন অনেক অনেক শ্বেত রক্তকণিকা আসে, যেন প্রোটেক্ট করতে পারে। এটার কাজ হচ্ছে এই জিনিসগুলার। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো আমাদের ইমিউন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে জানো? এই ইন্টারলিউকিন 1টাই কিন্তু আলটিমেটলি কাকে মোটিভেট করে? মোটিভেট করে হচ্ছে হেল্পার টি কোষকে, হেল্পার টি কোষকে। এই হেল্পার টি কোষ পরবর্তীতে সাইটোটক্সিক টি সেল, বি সেল এগুলাকে সে কাজে লাগাবে বা মোটিভেট করবে। এভাবে জিনিসটা কাজ করে এই চেইনের থ্রুতে। খুব সহজ না জিনিসটা? আচ্ছা, এই যে আমাদের ম্যাক্রোফেজ আছে, যে ম্যাক্রোফেজ থেকে আমার ইন্টারলিউকিন 1 আসতেছে, ভেরি গুড, সবাই কমেন্ট করতেছে ভেরি গুড। এই যে ইন্টারলিউকিন 1 আসে, তারা কি করে থাকে? তারা হেল্পার টি সেলটাকে অ্যাক্টিভেট করে, পরে এর মাধ্যমে অন্যান্য লিম্ফোসাইট গুলো কিন্তু অ্যাক্টিভেটেড হবে। এখন কথা কি জানো, এই যে ম্যাক্রোফেজটা আছে, এই ম্যাক্রোফেজকে আমরা বলে থাকি আমাদের ইমিউন সিস্টেমের প্রথম কোষ। তাহলে ইমিউন সিস্টেমের প্রথম কোষ কোনটা? কমেন্ট সেকশনে জানাও দ্রুত। আমাদের ইমিউন সিস্টেমের প্রথম কোষ কোনটা জানাও তো কমেন্ট সেকশনে। ওকে, ইয়েস, ভেরি গুড। ওকে, এই জিনিসটা আমাকে একটু জানাও। ওকে, তাহলে এবার আসো, এই জিনিসটা আমরা পড়লাম যে ইন্টারফেরনের ব্যাপারটা আমাদের ক্লিয়ার করলাম। এবার আসো আমরা জ্বরের মধ্যে যাই। আচ্ছা, কষাই তো করলাম, তারপর আপু আতে হয়েছিল অ্যাকিউট ফেজ প্রোটিনরা। অ্যাকিউট ফেজ প্রোটিন এখানে দেয়া নাই, এটা আসলে এক্সট্রা ইনফো, তোমরা কিন্তু লিখে নিয়েছো আশা করি। অ্যাকিউট ফেজ প্রোটিন এটা কিন্তু একটা এক্সট্রা ইনফো। ওকে, তারপরে ছিল পতে ছিল প্রদাহ বা ইনফ্ল্যামেশন, এটাও কিন্তু আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে ফেনা, ফ্যাতে হচ্ছে আমাদের ফ্যাগোসাইট, আমরা জানি নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ ফ্যাগোসাইট হিসেবে কাজ করতে পারে। আর আছে হচ্ছে কি সহজাত মারণ কোষ, নাতে বলছিলাম আমরা ন্যাচারাল কিলার সেল। এদের কাজ কি এটা জানি অলরেডি, তারা সরাসরি কোন একটা কোষকে ধ্বংস করতে পারে। পারফোরিন থাকে, গ্র্যানানজাইম থাকে এবং আমাদের কি থাকে? সাইটোকাইন থাকে এই ন্যাচারাল কিলার সেলের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ফাইন, গেল। এবার আসো জ্বরের কথা বলি, জ্বরের কয়েকটা কথা। সো আমাদের বডির নরমাল টেম্পারেচার কত? 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস।
যদি ফারেনহাইট বলি তাহলে আসবে হচ্ছে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, টেম্পারেচার কত আসে? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। আর যদি ডিগ্রি সেলসিয়াস বলি তখন আসবে কত? 36 থেকে 30 ওকে, কি আসবে? 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করো, যখন আমাদের কোন একটা জায়গায় জীবাণু অ্যাটাক করে, খেয়াল করো, যখন অ্যান্টিজেন আমার বডির মধ্যে ঢুকবে তখন আমাদের যেই ম্যাক্রোফেজ থাকে, এই ম্যাক্রোফেজ থেকে একটা কেমিক্যাল আসে যেটাকে আমরা বলি পাইরোজেন। এই পাইরোজেনের কাজ কি? পাইরোজেনটা আমরা জানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস। সো হাইপোথ্যালামাসে গিয়ে সে একটা সুইচ অন করে দেয়, টেম্পারেচারের সুইচ। তার মানে পাইরোজেনটা কি করে? হাইপোথ্যালামাসে গিয়ে টেম্পারেচারটাকে বাড়াই দেয়। এখন কথা হচ্ছে হোয়াই, কেন সে এটা করলো? কেন আমার জ্বর হলো? জ্বরটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ যখন আমার জ্বর হবে তখন নাম্বার 1 আমার ডাব্লিউবিসি গুলা বা শ্বেত রক্তকণিকা গুলা অ্যাক্টিভেটেড হবে। নাম্বার 2 যখন আমার দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই তাপমাত্রায় কিছু অ্যান্টিজেন মারা যাবে। ক্লিয়ার? এই জন্য আমার জন্য জ্বর ইম্পর্টেন্ট। যখন আমার জ্বর হবে তখন আমার ব্লাড ভেসেল গুলা প্রসারিত হবে, সেখানে বেশি বেশি ইমিউন সেল গুলা আসতে পারবে। ক্লিয়ার? এই জন্য আমার জ্বর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে অন্তর্গত। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে প্রথম প্রশ্ন, আমাদের বডির নরমাল টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াসে কত, সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, অ্যান্টিজেন এসে যদি কোনো একটা টিস্যুকে তারা ডিস্ট্রয় করে, সেই টিস্যু থেকে আসবে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। কি আসবে? প্রোস্টাগ্ল্যান্ডিন আসে। মনে রাখতে হবে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাও আমাদের জ্বরের জন্য দায়ী হতে পারে। ক্লিয়ার? প্রোস্টাগ্ল্যান্ডিনটাও আমাদের জ্বরের জন্য কি হতে পারে? দায়ী হতে পারে। ফকফকা ক্লিয়ার হলো কিনা জিনিসটা আমাকে বলো। ফকফকা ক্লিয়ার? এফএফসি হলো কিনা আমাকে বলো। ঠিক আছে, এই জিনিসটা আমাকে দ্রুত একটু জানাও। ওকে, আচ্ছা, দ্রুত একটু জানাও। ওকে, দ্রুত একটু জানাও যে ফকফকা ক্লিয়ার হলো কিনা। ডিগ্রি সেলসিয়াসে কত? ইয়েস, 36 থেকে 37.5 ডিগ্রি 2 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আচ্ছা, তো আমি জানি যে পরীক্ষার হলে তোমরা অতিরিক্ত মাত্রায় উত্তেজিত থাকো। ঠিক আছে, এই উত্তেজনার মানেটা কি আমি তোমাদের বলি। দেখো, আমরা নাপা খাইতে পারি যখন 100 ডিগ্রির চেয়ে জ্বরটা বেশি বেড়ে গেল, তখন আমরা নাপা খাইতে পারি। যখন তোমার জ্বর 98 99 আছে, তোমার নাপা খাওয়ার কোনো দরকার নাই। 100 এর উপরে উঠে গেলে তোমাকে আমরা নাপা প্রেসক্রাইব করি। বুঝতে পারছো? যখন 102 এর উপর কারো জ্বর ওঠে তখন তাকে আমরা সাপোজিটরি দিই। ক্লিয়ার? রকেট দিই, রকেট, সহজ কথায় রকেট দিই আমরা। আচ্ছা, যাই হোক, তো 100 এর উপরে গেলে আমরা ওষুধ খাইতে বলি, এর আগে কিন্তু ওষুধ খাওয়া যাবে না, এটা আমরা মানা করি সব সময়, কারণ জ্বর ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, এবার আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, তোমরা পরীক্ষার হলে অনেক বেশি এক্সাইটেড থাকো। ধরো তোমার টেম্পারেচারটা কিরকম? টেম্পারেচার আসলো হচ্ছে ধরো 36 থেকে 37.2 ডিগ্রি ফারেনহাইট দিয়ে, কিন্তু উত্তেজনার কারণে তুমি ধরো দেখলা না, তুমি ক নাম্বার অপশনে এটা দেখেই তুমি দাগাই দিছো এটা অ্যান্সার, তাহলে কি হইলো? তোমার মার্কস কাটা গেল। এবার ধরো জিজ্ঞেস করছে যে কারো ইউরেটারের লেন্থ কত, সহজ ভাষায় ইউরেটারের লেন্থ কত জিজ্ঞেস করছে। প্রথমে দিছে হচ্ছে ধরো 22 কিলোমিটার, তারপরে দেওয়া হচ্ছে 22 মিলিমিটার, তারপরে দেওয়া হচ্ছে 22 সেন্টিমিটার, তারপরে দিছে হচ্ছে 22 মিটার। এখন তুমি তো খুবই উত্তেজিত একজন ছাত্র, তোমার কনফিডেন্স তো তুঙ্গে, যখন তুমি দেখছো যে ইউরেটার লেন্থ কত, আরে ভাই আমি তো জানি এটা তো 22 হবেই, 22 কিলোমিটার দাগাই দিছো এক নাম্বার অপশনটাই ছিল 22 কিলোমিটার। ও আল্লাহ, কাম সারছে। ঠিক আছে, তো অ্যান্সার কত ছিল? নিচে 22 সেন্টিমিটার ছিল। তো এই হচ্ছে আমাদের কথা, যে অতিরিক্ত মাত্রায় উত্তেজিত থাকা যাবে না। ঠিক আছে, ঠান্ডা মাথায় অপশনগুলো দেখবা, ঠান্ডা মাথায় আমাদের প্রশ্নগুলো ফার্স্টে খেয়াল করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে জিনিসটা দেখবা অনেক নেগেটিভ মার্কিং কমে গেছে, যে কোনো কাজে যে কোনো জায়গায় তোমরা এই জিনিসটা ফলো করবে অবশ্যই। ওকে, তাহলে জ্বরের ব্যাপারটা আমরা আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো, এরপরে আমরা আসবো তৃতীয় প্রতিরক্ষা স্তর। এটা আমরা অলরেডি জানি। প্রতিরক্ষা স্তরে কি কি আছে? আছে হচ্ছে ত্বক। ত্বকের মধ্যে কয়েকটা জিনিস যেমন আসবে যে ত্বকের পিএইচ কত। মনে রাখবা ত্বকের কিন্তু অ্যাসিডিক পিএইচ থাকে, অনেকটা বলা হয় 3 থেকে 5 এর মতো। ত্বকের মধ্যে কিছু অ্যাসিডিক পিএইচ থাকে, যারা অটোমেটিক্যালি কিছু প্যাথোজেনকে কিন্তু ডিস্ট্রয় করে ফেলতে পারে।
ত্বকের মধ্যে কিছু গ্রন্থি থাকে, ঘাম গ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি থাকে। যেমন আমি তোমাকে একটা ছবি দেখাই ত্বকের। এই যে দেখো আমাদের ত্বকের ছবিটা এই জায়গাটায়। ত্বকের আমরা 3টা লেয়ার পাই। একটাকে আমরা বলে থাকি এপিডার্মিস, যেটা হচ্ছে ত্বকের সবার বাইরের স্তর, এটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে। তারপরে থাকে ডার্মিস, এরপরে থাকে হচ্ছে হাইপোডার্মিস। তো এই যে এপিডার্মিসের লেয়ারটা আছে, এখানে একটা লেয়ার হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম। এই স্ট্রেটাম কর্নিয়ামটাতেই আমাদের কেরাটিন থাকে। এজন্য আমরা বলি যে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে কেরাটিন থাকে। বুঝতে পারছো জিনিসটা? ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? কেরাটিন থাকে। এটা স্ট্রেটাম কর্নিয়ামের মধ্যে থাকে। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যে ত্বকের সর্ববাহিরের স্তর কোনটা? এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ত্বকের সর্ববাহিরের স্তর কোনটা? এটা দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? ত্বকের সবার বাইরের স্তর কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, ঠিক আছে। এবার আসো লোম। কিছু লোম আছে, তারপর সিলিয়া থাকবে, অশ্রু, লালা। অশ্রু লালার মধ্যে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে। সেরুমেন, কানের মধ্যে যে ময়লা জমে, সেরুমেন। খৈল, ঠিক আছে। পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড। যেমন দেখো ভ্যাজাইনা, মেয়েদের ভ্যাজাইনা বা যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া তারা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, যার জন্য সেইখানে অনেক প্যাথোজেন জন্মাইতে পারে না। আচ্ছা, মাইক্রোবায়োম। তোমার বৃহদান্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে ইকলাই আছে। এই ইকলাই গুলা বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, ভিটামিন কে তৈরি করে। এগুলো তোমার বডির জন্য উপকারী। এগুলোকে বলি আমরা মাইক্রোবায়োম। এটা প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে। সো পরীক্ষায় আসে নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? কষায় আপু, ফেনার জ্বর আর সাথে রক্ততঞ্চন। ঘটনা ক্লিয়ার। তৃতীয় প্রতিরক্ষা স্তরে কারা কারা আছে এটা একটা আমাদের মনে রাখতে হবে। চলো একটু দেখি আমরা। দেখো নাম্বার 1 তৃতীয় প্রতিরক্ষা স্তরে কে কে আছে মেইনলি? এই যে দেখো লিম্ফোসাইট, অ্যান্টিবডি আর হচ্ছে স্মৃতিকোষ। এই তিনটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, ঠিক আছে। তাহলে সবাই বলো তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত 3টা উপাদান ছিল। সবাই একটা করে উপাদানের নাম একটু কমেন্ট করো, তাইলে আমাদের পড়া হয়ে যাবে, শেষ। তাহলে দেখো প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। মনে রাখতে হবে প্রথম আর দ্বিতীয় এরা কিন্তু নন স্পেসিফিক থাকে। তার মানে কাউকে এরা ঢুকতে দিবে না। 1 নাম্বার, এটা কিন্তু একদম জন্মগত। তুমি জন্ম থেকেই প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে জন্মাইছো, এই জন্য এটাকে বলা হয় সহজাত ইমিউনিটি। সহজাত মানে কি? আমি আগে থেকেই এটা পাইছি, জন্ম থেকেই পাইছি। যেমন বলে না, তোমাদের মধ্যে অনেকে দেখবা যে ক্যাপশন দেখি কিংবা ইন্ট্রোতে আমি দেখি যে জন্ম থেকে জ্বলছি, ঠিক আছে। জানি না ওর যে এত, ওর মনে কিসের এত জ্বালা আমি জানি না, বলা হয়েছে কি জন্ম থেকে জ্বলছি, জানি না। তারপর আছে ওয়ার্কস এট বাপের হোটেল। তারপর এরকম কিছু প্রোফাইল আগে আসতো, এগুলা মাঝখানে ট্রেন্ডিং ছিল আর কি, বুঝছো। এখন একটু পোলাবেন মনে হয় সভ্য হয়ে গেছে। যাই হোক, সো লিম্ফোসাইট, অ্যান্টিবডি, মেমোরি সেল, এই তিনটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। সো জন্ম থেকে প্রথম আর দ্বিতীয়টা নিয়ে আমরা মূলত জন্মাইছি। আর তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আমরা অর্জন করছি, যত বড় হয়েছি, যত ম্যাচিউর হয়েছি, আমরা অভিজ্ঞ হয়েছি, এক্সপেরিয়েন্সড হয়েছি, সেখান থেকে আমরা জিনিসটা পাইছি। আচ্ছা, এবার আসো বাকিগুলো আমরা সবাই জানি। তাহলে তোমাকে কিছু টুকটাক প্রশ্ন করি, একটু ধাপ ধাপ অ্যান্সার দাও। প্রথম কথা, মাইক্রোবায়োম এটা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত একটু আমাকে বলো। মাইক্রোবায়োম কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত একটু আমাকে জানাও দ্রুত। মাইক্রোবায়োমটা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? ওকে, ইয়েস, প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। ভেরি গুড। আচ্ছা, তারপরে যদি পরীক্ষায় আসে যে আমাদের স্মৃতি কোষগুলা এটা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত বলো তো? আমাদের স্মৃতি কোষগুলা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? স্মৃতি কোষগুলা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? ইয়েস, অ্যান্সার চলে আসছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। ভেরি গুড। আচ্ছা, অস্থির। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে পৌষ্টিক নারীর অ্যাসিড এটা কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? তোমার কাছে যে জিনিসটা এতদিন কঠিন লাগতো, আশা করি আজকের ক্লাসে জিনিসটা সহজ হচ্ছে। আমি জানি না তোমাদের ক্লাস কি ভালো লাগতেছে কিনা, একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে। এবং যারা ছোট ছোট করে নোট করবা, যারা আজকের ক্লাসে নোট শেয়ার করবা, যারা হচ্ছে একটু রিভিউ শেয়ার করবা, তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট থাকবে। ওকে, সো অবশ্যই নোট শেয়ার করবা, রিভিউ শেয়ার করবা, তোমাদের জন্য গিফটের ব্যবস্থা থাকবে। যেহেতু আজকের একটা লাইভ ক্লাস হচ্ছে, এই জন্যই এই গিফটের ব্যবস্থা দেয়া। সো এইচএসসি 26 পড়াশোনাটা করে ফেলো। মেন বই ধরে ধরে পড়াচ্ছি কিন্তু আমরা প্রি মেডিকেল ব্যাচে, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে এটা ডেমো একটা, ক্লিয়ার।
ইয়েস, ভেরি গুড। ফার্স্ট প্রতিরক্ষা স্তরের অন্তর্গত। এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসি। সবাই একটা করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে একটু কমেন্ট করো, তাইলে আমি বুঝবো তোদের পড়া হয়ে গেছে। আমি জানি না ক্লাসের পর তোদের ক্লাসে মুখস্থ হচ্ছে কিনা, একটু আমাকে জানাইতে পারিস তোরা। আচ্ছা, এবার দেখো আমি কি বলছিলাম, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, সবাই একটা একটা করে নাম কমেন্ট করো, তাইলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা পড়বো যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এখানে কিছু ব্যাপার বলা আছে, যেমন আমাদের ত্বকের মধ্যে দেখো এগুলা হচ্ছে আমাদের কি গ্রন্থি, এগুলো হচ্ছে আমাদের শ্বেত গ্রন্থি থাকে, এখানে ঘর্ম গ্রন্থি থাকে, মানে সোয়েট গ্ল্যান্ড থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তারপরে হচ্ছে এখানে লোম দেখতেছো, সিলিয়া দেখতেছো, সবকিছুই থাকে। এদের মধ্যে একটু আমাকে কমেন্টে জানাইতে পারো যে কেরাটিনময় স্তর কোনটা, আমাদের ত্বকের মধ্যে কেরাটিনময় স্তর কোনটা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো তোমরা। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। অনেকগুলা জিনিস কমেন্টে আছে, সবগুলো আস্তে আস্তে চলে আসবে আমি জানি। আমরা জানি কষাই আপু ফেনার জ্বর, ঠিক আছে, শেষ, যথেষ্ট। এপিডার্মিসের স্ট্রেটাম কর্নিয়াম, ঠিক আছে, স্ট্রেটাম কর্নিয়ামটা হচ্ছে আমাদের কেরাটিন স্তর, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, ফাইন। লাইসোজাইম নামক একটা এনজাইম এখানে থাকে, আমরা এটা জানি। কিছু কিছু এনজাইমের নাম পড়তে হয়, যেমন সিমেনে থাকে স্পারমিন নামক এনজাইম, দুধের মধ্যে থাকে ল্যাকটো পার অক্সাইডেজ নামক এনজাইম। ল্যাকটো কথা থাকা মানেই হচ্ছে সেটা দুধের মধ্যে থাকবে, খুব ইজিলি আমরা এটা মনে রাখতে পারি, খুব ইজিলি মনে রাখতে পারি। আচ্ছা, লাইসোজাইম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য, আমরা জানি যে লাইসোজোমটা অন্তঃকোষীয় পরিপাকে হেল্প করে, অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম এটার মধ্যে থাকে, এটা টুকটাক একটু আমাদের পড়লেই হবে। আচ্ছা, ফাইন। এবার দেখো, প্রথম কথা আমি এই জিনিসটা একটু তোমাদের দেখাবো। লালা গ্রন্থিতে যে লাইসোজাইম এনজাইম থাকে তারা স্টেফাইলোকক্কাস, এটার আকৃতি হচ্ছে আঙ্গুরের থোকার মতো। স্টেফাইলো কথার মানে কি, আঙ্গুরের থোকা। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে চেইনের মতো থাকে, এরকম চেইনের মতো কিছু ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তারপর আছে ব্যাসিলাস, এটা হচ্ছে দণ্ডাকৃতির একটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস। এই ব্যাকটেরিয়া গুলার এগেনস্টে এই লাইসোজাইম কিন্তু কাজ করতে পারে। ক্লিয়ার? এই লাইসোজাইমটা এই ব্যাকটেরিয়া গুলার এগেনস্টে তারা কাজ করতে পারে। ওকে, পাকস্থলীর মধ্যে যে পিএইচ থাকে, পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 1 থেকে 2। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে আমাদের পাইরোজেন ক্ষরণ করে থাকে কোন রক্তকণিকা। দেখি কার কদ্দুর দম আছে, কার কদ্দুর মনে আছে, একটু দেখি আমি যে পাইরোজেন ক্ষরণ করে থাকে কোন রক্তকণিকা। একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে প্লিজ, দ্রুত। পাইরোজেন ক্ষরণ করে থাকে কোন রক্তকণিকা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইমিউন সিস্টেমের প্রধান কোষ যদি বলে তাহলে লিম্ফোসাইট, স্পেশালি টি লিম্ফোসাইট, আর প্রথম কোষ বললে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোফেজ। ভেরি গুড, এটাই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এবার আসো পিত্ত। পিত্তর ক্ষেত্রে রসটা হচ্ছে একদম ক্ষারীয়, আমরা জানি যে পিত্ত রস বা বাইল জুস থাকে, এটা মাত্র এটা পিএইচ 8 হয়ে থাকে। পিএইচ যদি 7 এর বেশি হয় তখনই সেটাকে আমরা কি বলে থাকি, আমরা কিন্তু সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আরবিসি। পাইরোজেন কোত্থেকে আসে? পাইরোজেন, তোদের কমেন্ট দেখে তো আমার পালাই যেতে মন চাচ্ছে রে পাগলা। হ্যাঁ, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ থেকে আসে, ঠিক আছে। একজনের কমেন্ট আমি পাইলাম ম্যাক্রোফেজ, বাকি সবগুলা প্লেটলেট কেন বললি? প্লেটলেট থেকে আমাদের ফসফোলিপিড থাকে প্লেটলেটের মধ্যে, ঠিক আছে, ওইখান থেকে পাইরোজেন আসবে না, ম্যাক্রোফেজ থেকে পাইরোজেন আসে, মনে থাকবে? তাহলে সব পাগলা যেগুলো আসিস সবগুলা নিজেদের কমেন্ট গুলাকে কেটে 3 বার তবা করে তারপর কমেন্ট করবি ম্যাক্রোফেজ। ওকে, যাতে মনে থাকে, শেষ দিন পর্যন্ত মনে রাখতে হবে। ওকে, পাইরোজেন আসে ম্যাক্রোফেজ থেকে। এত সুন্দর করে একে একে তোদের পড়াইলাম, তোরা যে ভুল করলি এটা বল। এই কই গেল? এই যে দেখ, ম্যাক্রোফেজ থেকে পাইরোজেন আসে, প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে হচ্ছে টিস্যু থেকে। জানি না আমরা, জানতে হবে, ঠিক আছে, জানতে হবে। ওকে, আচ্ছা। ভুলে গেছি বললে হবে না, ক্লাসের মধ্যে ভুল করো কোনো সমস্যা নাই, পরীক্ষায় ভুল করা যাবে না, মাস্ট। ওকে, এবার আসো, ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা কি, আমরা এখন কিছু জিনিস এখানে দেখবো। ম্যাক্রোফেজ আর হচ্ছে নিউট্রোফিল, দুইটাকে আমরা একটু তুলনা করলাম। যদি আমি বলি যে সবচাইতে বড় শ্বেত রক্তকণিকা কোনটা, অ্যান্সার কোনটা হবে? সবচাইতে বড় শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের ম্যাক্রোফেজ, ঠিক আছে। বড় শ্বেত রক্তকণিকা কোনটা? বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। নিউট্রোফিল হচ্ছে ছোট শ্বেত রক্তকণিকা। মনে রাখতে হবে যে একটা ম্যাক্রোফেজ যেখানে প্রায় 100টার মতো ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে, সেখানে নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার?
আমাদের নিউট্রোফিলটা মাত্র 3 থেকে 20টা ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে, আর ম্যাক্রোফেজ একসাথে একদম, ঠিক আছে, মানে সবচেয়ে বড় খাওয়া, বাঙালির মতো খাওয়া, গামলা গামলা ভাত খায় কে? এই ম্যাক্রোফেজ 100টার মতো ব্যাকটেরিয়া একসাথে ভক্ষণ করে ফেলছে। সো ম্যাক্রোফেজটা আমরা জানি টিস্যুর মধ্যে থাকে। এই ম্যাক্রোফেজের কয়টা ব্যাপার আছে। যখন আমাদের মনোসাইটটা বোন ম্যারোর মধ্যে তৈরি হলো, সেই মনোসাইটটা 10 থেকে 20 ঘন্টা রক্তের মধ্যে একটু নাচানাচি করবে, একটু ড্যান্সিং করবে। ড্যান্সিং করার পরে তার কিন্তু ওই যে এডমিশন টাইম চলে আসছে, ঠিক আছে। সো এডমিশন টাইম চলে আসার পরে তখন সে টিস্যুর মধ্যে চলে গেছে, টিস্যুর মধ্যে গিয়ে সে 5 গুণ বড় হয়ে গেছে। দেখবা যারা মানে ধর তোদের মধ্যে যারা এডমিশনে চান্স পাবে, মেডিকেল, বুয়েট, পাবলিক ভার্সিটি গুলো চান্স পাবে, হুট করে তারা দেখবে যে লিকলিক একটা শরীর ছিল, বৈশা বৈশা এমন পড়া পড়ছে, খাইছে আর পড়ছে, খাইছে আর পড়ছে, খাইছে পড়ছে, খাইছে পড়ছে, মানে ফুলে ফুলে একটা আলু হয়ে যাবে, পটাটো হয়ে যাবে। তো ম্যাক্রোফেজেরও সেম ব্যবস্থা। মনোসাইট 10 থেকে 20 ঘন্টা একটু নাচানাচি করছে, তারপরে এডমিশন টাইমটা আসলে পড়তে বসলো, সে ম্যাক্রোফেজ হয়ে গেল, 5 গুণ বড় হয়ে গেছে। তখন তার গতি স্লো হয়ে গেছে, 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে সে ক্ষণপতীয় সঞ্চালন করতে পারে, বিভিন্ন জায়গায় এরকম আস্তে আস্তে যেতে পারে। 100টার মতো ব্যাকটেরিয়া সে একলাই খাই ফেলছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। সো এই ম্যাক্রোফেজ থেকে আমরা পড়ছিলাম মোনোকাইন আসে, সাইটোকাইন আসে, ইন্টারলিউকিন 1 আসে। মনে আছে কিনা রে পাগলা? হ্যাঁ, একটু জানা তো। ম্যাক্রোফেজ থেকে আমরা কোন 3টা এলিমেন্ট পাই, কোন 3টা কেমিক্যাল পাই, একটু আমাকে জানা কমেন্ট সেকশনে। আচ্ছা, এই নিউট্রোফিলের যে ব্যাপারটা, নিউট্রোফিল কিন্তু একাধিক খণ্ডযুক্ত নিউক্লিয়াস থেকে, আমরা জানি এরকম অনেকগুলা খণ্ড থাকে আমাদের নিউট্রোফিলের নিউক্লিয়াসের মধ্যে, এই জন্য আমরা এটাকে মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট বলতে পারি না। কিন্তু একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক প্রায় 100 বিলিয়ন নিউট্রোফিল উৎপন্ন হয়। এত সংখ্যাগত ইনফরমেশন আমাদের কোনো দরকার নাই, ভাইয়া যতটুকু পড়াইতেছে অতটুকু মাথায় রাখতে পারলে এনাফ, ঠিক আছে। আচ্ছা, নিউট্রোফিলের জীবন দশা মনে রাখতে হবে, 12 ঘন্টা থেকে দিন পর্যন্ত তারা মূলত জীবিত থাকতে পারে। ওকে, এবার আসো, তোমার যে পুঁজ তৈরি হয়, ধরো একটা জায়গায় তোমার পুঁজ তৈরি হয়েছে, সাদা রঙের একটা পুঁজ। এই যে সাদা রঙের যে পুঁজটা তৈরি হয়, মনে রাখতে হবে এই সাদা রঙের পুঁজের মধ্যে মেইনলি থাকে ডেড সেল, 1 নাম্বার। 2 নাম্বার থাকে হচ্ছে নিউট্রোফিল। ডেড সেল এবং নিউট্রোফিল এই দুইটা মিলেমিশে পুঁজ তৈরি করে। ব্যাপারটা কিচ্ছু না, নিউট্রোফিল যায় ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে ভক্ষণ করে, কোষগুলোকে ভক্ষণ করার পরে তারাও মরে যায়, কোষগুলোও মরে যায়, এই জন্য তারা পুঁজ হিসেবে জমা থাকে। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? 2টা থামস আপ দিবা ক্লিয়ার হইলে। ওকে, আচ্ছা ফাইন, এই হচ্ছে আমাদের নিউট্রোফিলের কথাবার্তা। সো ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দিছে দেখো, ম্যাক্রোফেজটা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট, নিউট্রোফিল যেহেতু আছে তারা হচ্ছে দানাদার টাইপের হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের ম্যাক্রোফেজটা কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় করে থাকে। নিউট্রোফিলের ক্ষেত্রে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে হতে পারে, ভৌত প্রক্রিয়ায় হতে পারে। প্রোটিওলাইটিক এনজাইমটা কি করবে? আবরণটাকে তারা ভেদ করতে পারে বা ধ্বংস করে ফেলতে পারে, এই আর কি। আচ্ছা, এবার আসো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, তো এতগুলা যে টপিক পড়লাম, এই এতগুলা টপিকের মধ্যে এই ফ্যাগোসাইটোসিস টপিকটা তোদের সিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট, মনে থাকবে সিকিউ এর জন্য এই ফ্যাগোসাইটোসিস টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট এতগুলো টপিকের মধ্যে। বাকি জিনিসগুলো আমাদের মোটামুটি ইনফরমেশনগুলো মাথায় রাখতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আচ্ছা, তো এই যে ফ্যাগোসাইটোসিস আছে আমরা জানি, তার আগে কয়টা প্রশ্ন করি তোদের, তাহলে আগের পড়াগুলো একটু রিপিট হবে। আমি একদম প্রথম থেকে প্রশ্নগুলো করি। যেমন প্রথমে আমি বলছিলাম যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি কি আছে, একটু বল কমেন্ট সেকশনে, দেখি মনে আছে কিনা। সবাই একটা করে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো একটু কমেন্ট সেকশনে জানা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো কি কি আছে মনে রাখবা কি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে স্প্লিন, ঠিক আছে। স্প্লিনটা কিন্তু সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এই কথাটা একটু মাথায় রাখবা। ওকে, ইয়েস, ভেরি গুড, সবাই একটা একটা করে কমেন্ট করতেছে। আমরা ফার্স্টে পড়ছিলাম কোনটা কোনটা? আমরা পড়ছিলাম হচ্ছে এটিএস, রাইট। এতে ছিল অ্যাডেনয়েড, এতে ছিল অ্যাপেন্ডিক্স, টিতে কোনটা? টনসিল ছিল, আর এসে হচ্ছে স্প্লিন। লসিকা গ্রন্থি, লসিকা নালী, রক্তনালী এবং সাথে প্যাচ লাগাই দিছো, পেয়ার্স প্যাচ। এবারে আমি যদি তো জিজ্ঞাসা করি যে কোন একটা টিস্যু যখন ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে কি খরিত হয়, সেখান থেকে কি খরিত হয়, কোন একটা টিস্যু যখন ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে এমন কি কেমিক্যাল খরিত হতে পারে, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও এটা। ওকে, আচ্ছা,
ইয়েস, ভেরি গুড। প্রোস্টাগ্ল্যান্ডিন আসে, অস্থির, পিজি আসে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের জ্বরের জন্য দায়ী। ঠিক আছে, আমাদের জ্বর বা ফিভারের জন্য কিন্তু এটা দায়ী। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এরপরের প্রশ্ন আমি একটু করি। যদি আমি বলি এরকম যে আমাদের ইন্টারফেরন কোন কোন কোষ থেকে তৈরি হয়, একটু কমেন্ট সেকশনে জানাতো যে ইন্টারফেরনের ক্ষেত্রে আমি বলছিলাম 3 ধরনের কোষ থেকে এই ইন্টারফেরনটা তৈরি হয়। কোন কোন কোষ সেটা একটু আমাকে জানাও কমেন্টে। ভেরি গুড, ভেরি গুড। ইন্টারফেরন আসে কোত্থেকে? টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা, ফাইব্রোসাইট, এই 3টা জিনিস থেকে, রাইট? ভেরি গুড। টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা এবং ফাইব্রোসাইট, সেখান থেকে আসে ইন্টারফেরন। এই কয়টা জিনিস বুঝলেই দেখবি জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেছে তোর কাছে। আচ্ছা, ম্যাক্রোফেজ থেকে। আচ্ছা, তুই বল হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে থাকে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে থাকে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? ক্যান্সার কোষ ধ্বংস করে থাকে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? ইয়েস, চলে আসছে ইন্টারফেরন। আমি জানি যে ভাইরাস আক্রান্ত কোষ এবং ক্যান্সার কোষ, টিউমার কোষ, এদের ধ্বংস করবে কে? এদের ধ্বংস করবে হচ্ছে ইন্টারফেরন, রাইট? ভেরি গুড। এদের ধ্বংস করবে হচ্ছে ইন্টারফেরন, মনে যেন থাকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, সহজ লাগতেছে এখন? ক্লাসটা কেমন লাগতেছে তোদের জানাইস কমেন্টে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, কারণ জানার যাদের আগ্রহ আছে তাদের আশা করি শেষ পর্যন্ত তারা ক্লাসে থাকবে। কারণ এই ক্লাসগুলা কিরকম? এই ক্লাসগুলা হচ্ছে সরকারি কলেজের ক্লাস। দেখবা সরকারি কলেজে ২ টা গেট থাকে। বুঝছো? একটা গেট দিয়ে স্যার ঢুকে আর একটা গেট দিয়ে সুন্দর মতো স্টুডেন্টরা বের হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। সো যারা শেষ পর্যন্ত থাকে আমরা বলি তারাই আসলে শিখতে পারে। আমাদের লাইভ ক্লাসগুলো আমরা মেইন বই এভাবে ধরে, ধরে পড়াই তো একটু ধৈর্য ধরে ক্লাসের মধ্যে থাকতে হয়। ঠিক আছে? ইনশাআল্লাহ সেই ধৈর্য ধরা, সেই ডেডিকেশনটা তোমার লাস্টে গিয়ে কাজে দিবে। আচ্ছা। এবার আসো এই যে ফ্যাগোসাইটের মধ্যে আমরা একটু আসি। ফ্যাগোসাইটের ক্ষেত্রে খুবই সহজ কথা। সংক্রমিত স্থানে ১ম এ ফ্যাগোসাইট কোষটা আসে। একটু পর্যবেক্ষণ করে যে এখানে কি হইল? যেমন কিছু বাঙালি দেখবা, ধরো একটা জায়গায় কি হইতেছে? কিচ্ছু হইল না। খরখরা রোদের মধ্যে একটা জায়গায় কিছু একটা মাটি খোঁড়া হচ্ছে আরকি। তো দেখবা কিছুক্ষণের মধ্যে আমি গিয়ে যদি ওখানে দাঁড়াই, দেখবি তুইও আমার সঙ্গে জয়েন করছিস। তোকে দেখে তোর আরো কয়েকটা বন্ধু এসে জয়েন করে সুন্দর মতো মাটি খোঁড়া দেখতেছে। ওকে? তো এই হচ্ছে পর্যবেক্ষণ। মানে বাঙালি খুবই পর্যবেক্ষক একটা জাতি। কিউট পর্যবেক্ষক জাতি। যাহাই কিছু হোক সেখানে বাঙালি এসে জড়ো হয়। তো ম্যাক্রোফেজ বা অন্যান্য শ্বেতরক্তকণিকা গুলা সেখানে এসে জড়ো হয়ে পর্যবেক্ষণ করা শুরু করে। অণুজীব শনাক্তকরণ। আমি জানি যে শনাক্তকরণটা হয় অপসনিনের মাধ্যমে। ৩ টা অপসনিন আছে। একটু বলো তো অপসনিন ৩ টার নাম একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। অপসনিন ৩ টার নাম একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখি। অপসনিন ৩ টার নাম আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও প্লিজ। ওকে? ৩ টা অপসনিন আছে। কি, কি বলছিলাম? ভেরি গুড। চলে আসতেছে অলরেডি। কমপ্লিমেন্ট, রাইট? ইয়েস, সেকেন্ড ওয়ানও চলে আসছে। আমি জানি C3b নামক কমপ্লিমেন্ট, ইমিউনোগ্লোবিউলিন জি এবং হচ্ছে ম্যাক্রোফেজ, এই ৩টা হচ্ছে আমাদের অপসনিন। এরা অণুজীবটাকে শনাক্ত করতে হেল্প করে। পরে অণুজীবের সঙ্গে ফ্যাগোসাইটটা সংযুক্ত হবে, সেটাকে সে ভক্ষণ করে থাকে। ভক্ষণ করার পরে এই ফ্যাগোসাইটের একটা থলে ক্রিয়েট হয়, যে থলের মধ্যে সেই ব্যাকটেরিয়াটা অবস্থান করে। ওটাকে বলা হয় ফ্যাগোজম। পরবর্তীতে এই ফ্যাগোজমের সাথে লাইসোজোমটা অ্যাটাচ হয়। লাইসোজোমের মধ্যে যতগুলা হাইড্রোলাইটিক এনজাইম আছে সবগুলো তখন ফ্যাগোজোমের মধ্যে ঢুকে যায় এবং ব্যাকটেরিয়াটাকে তারা ধ্বংস করে ফেলবে। ভেরি গুড। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রসেস। খুবই সহজ একটা প্রসেস ফ্যাগোসাইটোসিসের প্রসেসটা। ওকে? এই হচ্ছে কথা। এবার আসো সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা জিনিসটা কি? যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে সহজাত প্রতিরক্ষা জন্ম থেকে আমরা পাই না, এটা ট্রু হবে নাকি ফলস হবে? একটু আমাকে বলো। সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা আমরা জন্ম থেকে পাই না, এটা ট্রু নাকি ফলস? একটু আমাকে জানাও কমেন্টে। এটা ট্রু নাকি ফলস? সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা আমরা জন্ম থেকে পাই না, এটা ট্রু নাকি ফলস? এটা কিন্তু কি হবে? ভেরি গুড, অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা হবে হচ্ছে ফলস। সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম থেকে থাকে, আজীবনের জন্য থাকে।
সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম থেকে থাকে, আজীবনের জন্য থাকে। বুঝতে পারছো? এই দুইটা কথাই জাস্ট মনে রাখবা, জন্ম থেকে আজীবনের জন্য। ক্লিয়ার? সহজ না? আচ্ছা, এবার দেখো, তো এই সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা আছে প্রজাতিগত, গোষ্ঠীগত আর ব্যক্তিগত। যেমন ম্যালেরিয়া পরজীবী কিন্তু গরু ছাগলের দেহে বাঁচতে পারবে না। ম্যালেরিয়া পরজীবীর জন্য একটা মানুষ লাগবে, একটা মশকই লাগবে। এই দুইটা পোষক দেহ ছাড়া সে বাঁচতেই পারবে না। এজন্য এটা প্রজাতিগত প্রতিরক্ষা। গোষ্ঠীগত প্রতিরক্ষা মানে কি? যারা একটু নিগ্রো মানুষ আছে, কৃষ্ণাঙ্গ, তাদের ক্ষেত্রে যক্ষ্মাটা বেশি হয়। তার মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে আমার যক্ষ্মা বেশি হচ্ছে, শ্বেতাঙ্গ মানুষদের তেমন একটা যক্ষ্মা দেখা যায় না। আর ব্যক্তিগত প্রতিরক্ষা, আমাদের নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা। ক্লিয়ার? ওকে। তো এই যে দেখো সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কি কি আছে, এটা খুবই সহজ। ঠিক আছে, এটা খুবই সহজ। ওকে, এটা কিভাবে মনে রাখবো ভাই? এটা মনে রাখবা হচ্ছে, আমি তোদের পই পই করে এটা বলে দিচ্ছি। কিভাবে বলে দিচ্ছি? পই পই করে। সো মনে রাখবা, পই পই কষ। পই পই কষ। পতে হচ্ছে প্রতিবন্ধক, ইতে হচ্ছে ইন্টারফেরন, আরেকটা পতে হচ্ছে প্রদাহ, আর কষ মানে কি? কমপ্লিমেন্ট, সহজাত মারণ কোষ, সহজীবী ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে কি বললাম? পই পই কষ। কি বললাম? পই পই কষ, মনে যেন থাকে। প্রদাহ, প্রতিবন্ধক, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট, সহজাত মারণ কোষ, সহজীবী ব্যাকটেরিয়া। সবাই এখন একটা একটা করে পই পই করে কষ বল, পই পই করে। ভাইয়া পাস কি তাহলে নিউট্রোফিল সৃষ্টি করে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রোফিলটাই পাস সৃষ্টি করে। নিউট্রোফিলটা কি করবে? ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, তারাও মরে যাবে, কোষগুলোও মরে যাবে। এই জন্য ডেড সেল থাকে আর নিউট্রোফিল গুলো থাকে, ডেড নিউট্রোফিল পাজের মধ্যে থাকে। তাহলে পই পই কষ কি কি একটু বল কমেন্ট সেকশনে, তাহলে সহজাত প্রতিরক্ষা আমাদের মুখস্থ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমি তোদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অর্জিত প্রতিরক্ষাতে একটু বুঝাবো। এখন খেয়াল কর, অর্জিত প্রতিরক্ষা। তো অর্জিত প্রতিরক্ষাটা আমরা জানি যে আমাদের বডির মধ্যে তৃতীয় প্রতিরক্ষা স্তরটা মেইনলি অর্জিত প্রতিরক্ষা, এবং এটার একটা পার্ট হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা এই অর্জিত প্রতিরক্ষা স্তরে কিন্তু মূলত তারা কাজ করে। তো কিভাবে কাজ করে এটা খেয়াল করো। এটা হচ্ছে দুই ধরনের। একটাকে আমি বলে থাকি প্রাকৃতিক, প্রাকৃতিক, আর একটাকে বলবো হচ্ছে আমরা কৃত্রিম। ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। একটু খেয়াল করো, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে আমাদের কৃত্রিম। ওকে ওকে, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এটার আগে একটা ব্যাপার আছে। এই যে প্রাকৃতিক আর কৃত্রিম, অর্জিতের মধ্যে দুইটা আছে। একটাকে আমরা বলতে পারি সক্রিয়, আরটাকে বলে থাকি অক্রিয়। তো সক্রিয় যেই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে, অ্যান্টিবডি তৈরি হয়। কি বললাম? অ্যান্টিবডি তৈরি হয়। সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে আগে জানাও, কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডি তৈরি হবে, সক্রিয় নাকি অক্রিয়? এটা আগে ক্লিয়ার করো, তারপরে আমরা আস্তে আস্তে আসতেছি। ওকে, সবাই পই পই কষের মধ্যে এখন আসো। এখন আর পই পই কষ দরকার নাই, ঠিক আছে? আমরা এখন আসবো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে। সবাই একটু দাঁড়াও। ইয়েস, ভেরি গুড। সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় আমার বডির মধ্যে অ্যান্টিজেন ঢুকতেছে, রাইট? আচ্ছা, এবার আসো প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা জিনিসটা কি আমরা এখন দেখব। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, ধরো তোমার জিগরি দোস্ত, তোমার জিগরি দোস্ত কি করলো? ঠ্যাং ভাঙছে। তোমার জিগরি দোস্ত ঠ্যাং ভেঙে এভাবে বেডের মধ্যে হচ্ছে পড়ে আছে, একটা ঠ্যাং এভাবে ঝুলাই দিছে তারে, ডাক্তার এভাবে একটা ঠ্যাং ঝুলাই দিছে। এখন কি হইলো? এখন কি হইলো? তুমি তোমার এই জিগরি দোস্তরা দেখলে তুমি কই গেলা? তুমি অনেকগুলো ফলমূল নিয়ে গেলে, আপেল নিছো, মালটা নিছো, কমলা নিছো, আনার নিছো, বেদানা নিছো, সব নিয়ে গেছো। আল্লাহ দুনিয়ায় যত ফল আছে সবগুলো নিয়ে তুমি তোমার জিগরি দোস্ত দেখতে আসছো, কারণ ঠ্যাং ভাঙছে বেচারা, অবস্থা খুবই খারাপ। তো তোমার এই ফল আনার ব্যাপারটা দেখে তোমার জিগরি দোস্ত কি করলো? মানে আলটিমেটলি কি হলো শেষ পর্যন্ত বলো তো?
এই জিগরি দোস্ত তুমি যে ফল আনছো এই খুশিতে সে এমন একটা হাঁচি দিল, এই হাঁচির মধ্যে যা আছে সব পড়লো তোমার মুখের মধ্যে। হাসি সহ শুরু করে সর্দি মর্দি যা আছে সব তোমার মুখের মধ্যে গিয়ে পড়ছে। বিনিময় প্রথা, তুমি তাকে ফল দিছো, সে তোমাকে কি দিছে? সর্দি উপহার দিছে, হাঁচি উপহার দিছে, বুঝছো? আচ্ছা, তো এই হাঁচি এবং সর্দির মাধ্যমে সে তোমাকে জীবাণু গিফট করলো, বিনিময় করলো। তোমার ফলের বিনিময়ে তুমি জীবাণু পেয়ে গেছো। এজন্য বলা হয় হাসপাতালে কিংবা অসুস্থ ব্যক্তিদের কাছাকাছি যারা থাকে তাদের ক্ষেত্রে কিছু জীবাণু কিন্তু কি হয়, তাদের ক্ষেত্রে কিছু জীবাণু এমনিতেই পরিবাহিত হয়। বুঝতে পারছো জিনিসটা? যারা হাসপাতালে থাকে দীর্ঘদিন ধরে, সেখানে অনেক জীবাণুর সমারোহ থাকে। এই জন্য হাসপাতালে বা ক্লিনিকে যেই সংক্রমণ হয়, সেই সংক্রমণে কিছু জীবাণু আমার দেহের মধ্যে প্রবেশ করে। তাহলে খেয়াল করো, আমার দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলো, সেই অ্যান্টিজেনের এগেইনস্টে আমার অ্যান্টিবডি তৈরি হলো। ক্লিয়ার? এটা কি হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। ওকে, তাহলে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কখন হয়? হাসপাতালে বা ক্লিনিকে সংক্রমণ। এই যে বন্ধুর কাহিনীটা মনে রাখবা, জিগ্রিদোস কি করছিল। আর কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষার একটাই উদাহরণ, সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিন। এই ভ্যাকসিনের মধ্যে আমরা কিন্তু অ্যান্টিজেন ঢুকাই, কিন্তু সেই অ্যান্টিজেনটাকে একটু দুর্বল করে ঢুকাই, যাতে সেই অ্যান্টিজেনটা আমার দেহের মধ্যে রোগ সৃষ্টি করতে না পারে, কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। তাহলে ভ্যাকসিনটা আমার দেহে রোগ সৃষ্টি করবে না, কিন্তু অ্যান্টিবডি তৈরি করবে। এরা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এরা দুর্বল অ্যান্টিজেন। এটাকে আমরা বলবো সক্রিয় কৃত্রিম প্রতিরক্ষা। মনে থাকবে ভাইয়া? তাহলে ভাইয়ার কাহিনী মনে রাখবা, জিগরি দোস্তে দেখতে গেছিল যে ঠ্যাং ভাঙে এমনি শুয়ে আছে, ফল দিতে গেছো, তোমার মুখে হাসি মারছে। হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, আর কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে ভ্যাকসিন। শেষ কাহিনী। এবার আসবো কোথায়? এবার আসবো হচ্ছে আমরা অক্রিয় প্রতিরক্ষার মধ্যে। অক্রিয় প্রতিরক্ষা, খেয়াল করো, অক্রিয় প্রতিরক্ষায় কখনোই তোমার দেহে অ্যান্টিবডি তৈরি হবে না, আমি সরাসরি তোমাকে অ্যান্টিবডি দিব, এটা হচ্ছে অক্রিয়। সো জিনিসটা কি খেয়াল করো, দুইটা আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম। ওকে, প্রাকৃতিকটা কিরকম? মায়ের বুকের যে শাল দুধ থাকে, সেই শাল দুধের মাধ্যমে ইমিউনোগ্লোবিউলিন এ বাচ্চার বডিতে প্রবেশ করে, আর অমরার মাধ্যমে বা প্লাসেন্টার মাধ্যমে ইমিউনোগ্লোবিউলিন জি বাচ্চার দেহে প্রবেশ করে। এটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। কারণ মায়ের দেহ বাচ্চাকে গিফট করতেছে অ্যান্টিবডি। বুঝতে পারছো? আমি প্রাকৃতিক ভাবেই এই অ্যান্টিবডিটা পাচ্ছি, এজন্য এটা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। তাহলে কৃত্রিম অক্রিয় কোনগুলা? তোমাকে ধরো হচ্ছে পাগলা কুকুরে কামড় দিছে, তখন আমাদের র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন দিতে হয়, RIG, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, কিছু টিকা যেটা সরাসরি অ্যান্টিবডি। তো সরাসরি ইমিউনোগ্লোবিউলিন দেয়াকে, অথবা যদি সরাসরি তোমার প্লাজমা থেরাপি দেয়া হয়, তখন সেটা হবে কি? সেটা হবে সেটা হবে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। তাহলে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষায় আমি তোমাকে বডিতে ইমিউনোগ্লোবিউলিন দিলাম, জন্মের সময় তুমি পাও নাই, শাল দুধের মাধ্যমে তুমি পাও নাই, তুমি পাইছো র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনের মাধ্যমে অথবা প্লাজমা থেরাপির মাধ্যমে। ক্লিয়ার হলো জিনিসটা? ফকফকা ক্লিয়ার হলো কিনা আমাকে জানো। এখন আমি তোদের কিছু কোশ্চেন করব, তোর একটা অ্যান্সার দিবি আমাকে। প্রথম কথা যদি বলি, ঠিক আছে? ওকে, যদি আমি বলে থাকি নাম্বার 1, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ এটা কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণটা কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা, এটা একটা আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণটা কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা? আজকে আমরা প্রতিরক্ষা এক চ্যাপ্টারের মধ্যে এতটুকুই আলোচনা করব, সেকেন্ড লেকচারে আমরা বাকিটুকু আলোচনা করব। ঠিক আছে, আমরা অনেকখানি আজকে পড়ে ফেলছি, আসলে আমাদের বেসিক আজকে বিল্ড আপ হয়ে গেছে, বাকি অংশটা আমাদের জাস্ট পড়তে হবে, কিছু ভ্যাকসিনের নামগুলো পড়তে হবে, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে শিখবো। ওকে, ভেরি গুড। ন্যাচারাল অ্যাক্টিভ। তাহলে দেখো প্রতিরক্ষা চ্যাপ্টারটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই কিন্তু তোমরা নোট যারা করছো, আমি আমার সময় নোট করতাম বইয়ের মধ্যে, যখন আমি ক্লাস করতাম ভাইয়ারা যখন হচ্ছে কিছু এক্সট্রা ইনফো দিত আমি বইয়ের মধ্যে লিখে রাখতাম। পরীক্ষায় যে জিনিসটা ভুল করতাম সেই জিনিসটা আমি বইয়ের মধ্যে লিখে রাখতাম, আমার বইটাই নোট ছিল। সো বইয়ের নোট তোমরা হচ্ছে শেয়ার করতে পারো, এবং অবশ্যই
তোমরা কি দিবা, তোমরা হ্যাশট্যাগ দিবা হচ্ছে RTDS প্রি মেডিকেল দুরন্ত প্রয়াস 6.0, দুরন্ত প্রয়াস 6.0। এটা হচ্ছে আমাদের রোড টু ডিএমসি যে মেইন গ্রুপ আছে সেখানে তোমরা শেয়ার দিবা, ডিএমসি স্টেশন যে গ্রুপ আছে সেখানে তোমরা শেয়ার দিবা, RTDS এর যে গ্রুপ আছে সেখানে শেয়ার দিবা। টপ 5 এর জন্য গিফট থাকবে, ঠিক আছে? যেহেতু আজকে একটা লাইভ ছিল, টপ 5 এর জন্য তোমাদের হচ্ছে গিফট থাকবে। তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমাদের সেই জিনিসটা তোমরা হচ্ছে জানাবা, ওকে? নোটটা শেয়ার করবা, সবার জন্য অনেক বেশি ভালো লাগবে। জানি না আমার ক্লাস কেমন লাগছে, তোমাদের রিভিউয়ের মাধ্যমে বুঝতে পারবো। সেই জিনিসগুলো আমাকে আরো বেশি মোটিভেট করবে তোমাদের জন্য আরো ক্লাস নিয়ে আসতে। তুমি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে গেলে বুঝতে পারবা কত কত ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য দেয়া আছে অলরেডি, ঠিক আছে? কত কত ফ্রি কন্টেন্ট দেয়া আছে অলরেডি, তোমরা ইনশাআল্লাহ সেই জিনিসগুলো তোমরা ইউটিউব চ্যানেলগুলোতে গেলেই বুঝতে পারবা, ওকে? আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই রিভিউ দিয়ে জানাবা। এবং একটাই কথা, দিন শেষে তুমি এখন যে অবস্থায় আছো, তুমি এখন আসলে যেভাবে তুমি পড়াশোনা করতেছো, তোমার এডমিশন টাইমে এই দিনের কথাগুলো মনে করে যেন আফসোস করতে না হয়, ঠিক আছে? এতটুকু ভয় আমাদের রাখতে হবে, এতটুকু ভয় আমরা ইনশাল্লাহ মনে রাখবো। আর প্রি মেডিকেল ব্যাচে যারা এখনো সন্দিহান যে আমি জয়েন হব কিনা, দেখছো তো ভাইয়া বই ধরে ধরেই পড়াইছে না, এভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা মেইন বই ধরে ধরে পুরো বইটা আমরা শেষ করব। সো আমাদের সঙ্গে সঙ্গে তোমার মেইন বইটা পড়া হয়ে যাক, একাডেমিকে অনেক ভালো হবে ইনশাল্লাহ, এডমিশন তো সুপার হবে, ওকে? তাহলে সবাই, লাস্ট ডেট হচ্ছে আজকেই, আজকে রাত 12টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সো সবাই ভালো থাকো। কালকে যারা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ডিসিপ্লিনড থাকো। আমাদের RTDS প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 6.0 এটা সম্পর্কে তোমরা যদি ডিটেইলসে জানতে চাও আমাদের পেজে মেসেজ দিতে পারো, রোড টু ডিএমসি RTD পেজ, রোড টু ডিএমসি RTD পেজ, ডিএমসি স্টেশন, ডিএমসি স্টেশন আসলে গ্র্যাভিটি মেডিস্টেশন, গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে তোমরা মেসেজ দিতে পারো, মেডিস্টেশন পেজে তোমরা মেসেজ দিতে পারো। এবং এই প্রি মেডিকেল ব্যাচে তোমরা যদি একবার জয়েন হও, তোমরা ডেন্টাল এডমিশন কোর্স পর্যন্ত তোমাদের যত কোর্স আসবে, মানে 26 ব্যাচের ডেন্টাল এডমিশন পর্যন্ত যত কোর্স আসবে সবকিছুতে তোমরা ইনশাআল্লাহ ফ্রি অ্যাক্সেস পাবা, ওকে? এটা দারুণ একটা কম্বো অফার আসলে, বুঝতে পারছো? প্রি মেডিকেল যারা আছো তাদের জন্য একাডেমিক ইনশাআল্লাহ অনেক ভালো হবে, এডমিশনটা সিকিউরড হবে। তাহলে ভালো থাকো সবাই ভাইয়ারা, পুরা পড়াশোনা করতে থাকো। কঠিন মনে হবে, বাট কঠিন মনে হবে, বাট একটাই কথা, দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, বুঝতে পারছো? ইনশাল্লাহ পারবো আমরা, ওকে? তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।